এফিসে যেটা করে, আমি ফাইবার হয়তো একসাথে অনেকগুলোই ফিট দিব, কিন্তু সেটাকে সে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে ফেলে। ইন্ডিভিজুয়াল করে ওই সিঙ্গেল সিঙ্গেল ফাইবার, ফলে এইচবি এর তুলনায় এফিসে টেস্ট করতে কিছুটা সময় বেশি লাগে। কিন্তু এইচবিআই তে সিঙ্গেল ফাইবারের ডাটা না পাওয়া গেলেও এফিসে সেই সিঙ্গেল ফাইবারের ডাটাগুলো পাওয়া যায়। কিছু কিছু ডাটা আছে যেগুলো এইচবিআই তে পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে তোমাদের গতদিনের মতো একটা ভিডিও দেখাচ্ছি এফিসে আসলে কিভাবে টেস্টটা করে। হ্যাঁ, একটু ভিডিওটা প্রথমে দেখাই, তারপরে হয়তো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দিব্য কি আছো ম্যানেজমেন্টের? স্যার আসি স্যার। আচ্ছা, কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? ওকে স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, একটু টাইম দাও। হ্যাঁ, কি জানি কইতে না। কেডা 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 দিছে? ঠিক, তো সব জায়গায় দিয়ে গেছে ঠিক। আমার তো অবশ্য ঠিক। অবশ্যই ফার্স্ট কাম করে গেলে তো ব্যথা করবে। কাম করতে যাবে, হাত মারিস। আর তো বহুত আগে মারছিল রে, এখন ভালো হয়ে গেছে। তখন পিছিয়ে ছিল প্রথম দিন মারার পর। মজা লাগছিল। ওইখানে কি বন্ধু, কথা কস? আরে और
ভাই ক্যামেরা অন। ঠিক আছে বলতে প্রথম চাপা ছিল পরে সেটিং বলতে দুঃখিত, আমার কানেকশন একটু সমস্যা ছিল। এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, হ্যাঁ শোনা স্যার যাচ্ছে। শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, এফিসে টেস্ট করা যায় হচ্ছে র কটন, স্লাইভার, এবং চাইলে রোভিং টেস্ট করা যায়, কিন্তু রোভিংটা অত বেশি টেস্ট করা হয় না, প্রচলিত না। সাধারণত স্লাইভার এবং র কটন অর্থাৎ বেল থেকে যে ফাইবারটা আসে এই দুইটাই সাধারণত এফিস টেস্ট করতে হয়। এফিসের ইনস্ট্রুমেন্টে যে মেশিনটা আছে সেখানে দেখবে এরকম পাশে এরকম একটা স্কেল দেয়া আছে। এই স্কেলে অনুযায়ী স্লাইভারটা, ধরো তুমি স্লাইভার টেস্ট করতেছো, স্লাইভারটাকে টেনে টেনে একটা নির্দিষ্ট সাইজে নিতে হয়। আমরা যখন এইচবিআই তে টেস্ট করছিলাম, এই মাইক্রোনিয়ার মডিউলে ফাইবারকে একটা নির্দিষ্ট ওজন করে তারপর হচ্ছে ফিড দেওয়া লাগছিল, 9.5 থেকে 10.5 গ্রাম। এফিসেও তোমার এরকম 500 মিলিগ্রামের মতো স্যাম্পল দিতে হয়। 500 মিলিগ্রামের চেয়ে একটু কম বেশি হতে পারে। ধরো 500 মিলিগ্রাম মানে হচ্ছে 0.5 গ্রাম, 0.5 গ্রামের চেয়ে ধরো 0.49 হতে পারে, 0.48 হতে পারে, বা একটু বেশি হতে পারে 0.51 বা 0.52 গ্রাম। এখন যদি 500 মিলিগ্রাম বরাবর 0.5 গ্রাম যদি স্যাম্পল হয়, সেক্ষেত্রে ওই স্যাম্পলটাকে টেনে টেনে 30 সেন্টিমিটার লম্বা করতে হয়। 30 সেন্টিমিটার লম্বা হয়েছে কিনা সেটা বোঝার জন্য ওই এফিসের টেবিলে এরকম একটা স্কেল বসানো থাকে। এখানে দেখো স্লাইভার নেওয়ার পরে এই স্লাইভারটাকে টেনে এই 30 সেন্টিমিটার লম্বা করা হচ্ছে, আর কিছুই না। এই দেখো প্রথমে হচ্ছে এইখানে ওয়েট স্কেলে ওজন নিচ্ছে, এই ওজন নেওয়ার পরে এই অংশটাকে এই স্কেল বরাবর এনে টেনে টেনে হচ্ছে লম্বা করা হয়। দিব্য, কিছু না বুঝলে একটু বলিও, ঠিক আছে? না স্যার বুঝছি স্যার, সমস্যা নেই। আচ্ছা, এই টেনে টেনে হচ্ছে লম্বা করা হচ্ছে। স্লাইভারের ক্ষেত্রে জিনিসটা খুব সহজ, কিন্তু র কটনের ক্ষেত্রে এই টেনে টেনে লম্বা করতে গেলে দেখা যায় মাঝখানে মাঝখানে ব্রেক হয়ে যায়। কিন্তু স্লাইভারের জিনিসটা খুবই সহজ। এই টেনে লম্বা করার পর এক জায়গায় তো মোটা হয়েছে, এক জায়গায় চিকন হয়েছে, এরপর এটা রুটির মতো বেলা হয়। দেখবে এখন হচ্ছে রুটির মতো বেলবে কিছুক্ষণ। অর্থাৎ 500 মিলিগ্রামের ওজন, 30 সেন্টিমিটার লম্বা, এরকম একটা স্লাইভার তৈরি করা হইলো। 30-এর চেয়ে কম বেশি হলে কি প্রবলেম হবে? তোমার যদি 500 মিলিগ্রাম বরাবর হয় তাহলে 30 সেন্টিমিটার হচ্ছে স্ট্যান্ডার্ড। এই ওয়েট স্কেলটা, এই যে সামনে যে ওয়েট স্কেলটা আছে, এটা এফিস এর মেইন সফটওয়্যারের সাথে কানেক্টেড। তুমি এখানে যে ওজনটা নিবা সেটা এফিস এর মনিটরে শো করবে যে ওজন এত আছে, এবং ওই তখন তোমাকে নিচে হচ্ছে সাজেস্ট করবে যে 30 সেন্টিমিটার স্লাইভার বানাই দেওয়ার জন্য। বিষয়টা কিন্তু কি স্যার বুঝতে পারছি? বানানোর সময় তো স্যার 1 সেন্টিমিটার কম বেশি হইতেই পারে। হবে কেন? তুমি যদি 1 সেন্টিমিটার বেশি হয়ে যায় ওটাকে ছিঁড়ে ফেলে দিবা, আবার ওজন করে নিবা। এটা মানে বানানো যায়, অসম্ভব কিছু না। হ্যাঁ স্যার, বানানো যায়। কারণ এখানে রেজাল্টের ক্ষেত্রে একটা জিনিস দেখবা যে আমরা রেজাল্টটা প্রকাশ করি হচ্ছে পার গ্রামে। তো তুমি যদি ফিট বরাবর ওকে যেটা দেখাইছো, ধরো তুমি ওয়েট স্কেলে 500 মিলিগ্রাম দেখাইছো, কিন্তু ফিট যদি তার চেয়ে কম বেশি দাও, তাইলে হিসাব নিকাশ একটু ভুল হয়। এ হচ্ছে তোমার এফিস এর আর কি এই সাথে যে কম্পিউটারটা থাকে, এখানে কিছু জিনিস হচ্ছে তোমাকে প্রথমে সেট করে দিতে হবে। একটা হচ্ছে এটা কোন লটের ফাইবার, তোমরা হয়তো এখানে বুঝতে পারতেছো না লেখাগুলা। এখানে হচ্ছে কোন লটের ফাইবার, কি জাতীয় ফাইবার, কোন মেশিনের স্লাইভার, অপারেটরের নাম কি, এই সব কিছু এখানে ইনপুট দিতে হয়। কয়বার টেস্ট করবা, এই সব কিছু এখানে ইনপুট দিতে হয়। ইনপুট দেওয়ার পরে, তার আমি টেনে দেখাই, ইনপুট দেওয়ার পরে হচ্ছে ওই যে স্লাইভারটা যেটা তৈরি করছিল না, সবকিছু ধরো তুমি ইনপুট দিয়ে দিছো। ইনপুট দেওয়ার পর স্লাইভারটা যে তৈরি করছিলে সেটা এখানে এই টেবিলের উপরে দেখবা যে একটা রোলার ঘুরতেছে, সেই রোলারের মুখে এভাবে ধরে ছেড়ে দেওয়া হয়।
রোলারটা তখন এই স্লাইভারটাকে মেশিনের ভিতরে টেনে নিয়ে যায়, যে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ভিতরে যে নিয়ে গেল, এরপরে কিন্তু আর কিছুই দেখা যায় না। দেখবা যে উপরের মনিটরে হচ্ছে রিডিং আসতেছে, নেপস কয়টা, লেন্থ কিরকম, এই সব কিছু আসতেছে। এখন এরপরে মেকানিজমটা হচ্ছে, আমি একটু পরে আলোচনা করবো যে এরপরে আসলে কি হচ্ছে। কিন্তু অপারেশন হচ্ছে এরকম, তুমি ওজন করবা, এই যে এখানে দেখো পরের স্যাম্পলের জন্য আবার ওজন নেওয়া হয়েছে, এই ওয়েট স্কেলে আবার পরবর্তী স্যাম্পলের জন্য ওজন নেওয়া হয়েছে, আর এখানে একটা টেস্ট চলতেছে। টেনে দিই। এটা টেস্ট হইতে, এই 30 সেন্টিমিটার টেস্ট হইতে কিছুটা সময় লাগে। এইচবিএ তে যেরকম খুব দ্রুত হয়ে গেছিল, অত দ্রুত হয় না, একটু কিছুটা সময় লাগে। এই সব কিছু হওয়ার পরে তুমি ওই রিপোর্ট যেটা তৈরি হবে সেটা আবার ওই এইচবি এর মতো করে তুমি হচ্ছে প্রিন্টারে প্রিন্ট দিতে পারবা। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ইয়েস স্যার, বুঝছি। জি স্যার বলছি। আরো ভিডিও আছে, সমস্যা নেই, আমি একটু পড়াই, তারপর যদি না বুঝো পরবর্তীতে অন্য ভিডিওগুলো আমি এবার দেখাবো না। আচ্ছা, এই এই ছবিটার অটোজেট মডিউলটা কি এটা আমি পরে বলতেছি। আচ্ছা, এফিস এর মেইন এই বেনিফিট মানে বেনিফিশিয়াল দিকটা হচ্ছে নেপস ম্যানেজমেন্ট। এইচবিআই তে অনেক কিছু মেজারমেন্ট করতে পারলো, নেপস কিন্তু মেজারমেন্ট করতে পারতেছিল না। এইচবিআই তে তোমার লেন্থ মাপা যায়, মাইক্রোনিয়ার মাপা যায়, কালার মাপা যায়, ট্রাশ মাপা যায়, মোটামুটি সবই মাপা যায়। কিন্তু এইচবিআই তে কিন্তু নেপস এর কোনো ডাটা দেয় নাই। অর্থাৎ অনেকগুলো ফাইবার যখন জট পাকিয়ে একটি গুটির মতো ফর্ম করে, এন্টাঙ্গেল হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে নেপস। এই নেপস কয়টা আছে সেটা কিন্তু এইচবিআই তে এই রেজাল্টে কিন্তু ছিল না। এফএস হচ্ছে নেপস মেজারমেন্টের স্ট্যান্ডার্ড সিস্টেম। এবং এইটা এখানে তোমার নেপস দূর করে কোন কোন মেশিনে, কার্ডিং এবং কম্বিং মেশিনে, কম্বারে না। তো কার্ডিং মেশিন এবং কম্বার মেশিন ঠিকমতো কাজ করতেছে কিনা সেইটা বোঝার জন্য তোমার এই এফএস টেস্টটা দরকার হয়। কার্ডিং মেশিনের ফিড যেটা কার্ড ম্যাট, সেটা একবার টেস্ট করা হয় যে ওইখানে নেপস কতটুকু আছে। আবার কার্ডিং মেশিনের যে ডেলিভারি মানে স্লাইভার, ওই স্লাইভারটাও একবার হচ্ছে এফএস টেস্ট করা হয়। দেখা হয় ফিডের তুলনায় ডেলিভারিতে তো নেপস কমে, কিন্তু কত পার্সেন্ট কমছে সেইটা আবার এই এফিস টেস্টের পর হচ্ছে বের করা হয়। এই টার্মটা হয়তো তোমরা শুনছো, নেপস রিমুভাল এফিসিয়েন্সি বলে, এনআরই পার্সেন্টেজ। ওই এনআরই পার্সেন্টেজ বের করার জন্য কার্ডিং মেশিনের ফিড এবং কার্ডিং মেশিনের ডেলিভারি দুইটারই এফিস টেস্ট করতে হয়। একইভাবে কম্বার মেশিনে কতটুকু নেপস রয়েছে সেটা চেক করার জন্য তোমার কম্বারের ফিড অর্থাৎ ল্যাব, যেটা ল্যাব থেকে এফিস করতে হয়। আবার পুনরায় কম্বার থেকে যে স্লাইভার হয়, কম স্লাইভার, ওই স্লাইভারেরও আবার হচ্ছে এফিস করতে হয়। ওখান থেকেও কম্বারের নেপস রিমুভাল এফিসিয়েন্সি বের করা যায়। আচ্ছা, এই এইচবিআই তে আমরা দেখছিলাম 3টা মডিউল ছিল, লেংথ অ্যান্ড স্ট্রেংথ, কালার অ্যান্ড ট্রাশ, আর মাইক্রোনিয়ার। এই এফিসেও কিন্তু মডিউল আছে, 4টা মডিউল আছে। কিন্তু আমরা যখন স্যাম্পল ফিড দিছি, আমরা কিন্তু এক জায়গায় ফিড দিছিলাম। এই এক জায়গায় ফিড দেওয়ার পরও ও এটাকে ভিন্ন ভিন্ন মডিউলে আলাদাভাবে টেস্ট করে নাই। এইচবিআই তে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মডিউলে আলাদা আলাদাভাবে ফিড দিয়েছিলাম। এফএসএ হচ্ছে এক জায়গায় ফিড দিই, ও নিজে যেতে পরে আলাদা আলাদা জায়গায় হচ্ছে এই মডিউলে হচ্ছে টেস্টটা করে। এরকম একটা মডিউল নাম হচ্ছে এনসি বা নেপস ক্লাসিফিকেশন মডিউল। আরেকটা নাম আছে এলএনএম, লেংথ অ্যান্ড ম্যাচুরিটি মডিউল। আর আরেকটা মডিউল আছে ট্রাশ মডিউল। আর ফোর্থ যে মডিউলটা, সেটার নাম হচ্ছে তোমার অটোজেট, এই যে উপরে যেটা ফেলে আসছে এই অটোজেট। অটোজেট যদি অনেক এফিসে অটোজেট থাকে না, অটোজেট ছাড়াও তোমার এফিস হয়, আর অটোজেট সহ এফিস হয়। তো যদি সব মিলে হিসেব করি তাহলে মডিউল 4টা। একটা হচ্ছে নেপস ক্লাসিফিকেশন, একটা হচ্ছে লেংথ অ্যান্ড ম্যাচুরিটি, আর একটা হচ্ছে ট্রাশ মডিউল, আর একটা হচ্ছে, দেখো আমি কিন্তু ট্রাশ মডিউল বলছি, কালার অ্যান্ড ট্রাশ বলি নাই। এফিস কিন্তু কালার মাপে না, কোনো আরডি প্লাস বি এগুলো কিন্তু এফিস মেজার করে না। আচ্ছা, কি কি ম্যাটেরিয়াল টেস্ট করা যায়? একটা হচ্ছে বেল, বেল থেকে যে কটন পাওয়া যায় সেটা। ম্যাট, তোমার কার্ডিং মেশিনের যে ফিট কার্ড ম্যাট সেটা টেস্ট করা যায়। স্লাইভার টেস্ট করা যায়, কার্ডিং মেশিনের স্লাইভার টেস্ট করা যায়, ড্রপিং স্লাইভারও টেস্ট করা যায়, কম্বারের স্লাইভার, যে কোনো স্লাইভারে টেস্ট করা যায়। রোবিংও টেস্ট করা যায়, কিন্তু যেটা বললাম রোবিং তেমন একটা অত বেশি আহামরি প্রচলিত না। এই 3টা বেশি প্রচলিত। আরো একটা জিনিস টেস্ট করা যায়, এই যে ব্লো রুম এর যে ওয়েস্ট হয় ড্রপিংস 2, কার্ডিং এর যে ওয়েস্ট হয় ড্রপিংস 1, ওই ওয়েস্টও কিন্তু এফিসে টেস্ট করা যায়, কিন্তু ওগুলো বিশেষ প্রয়োজনে, মানে শিডিউল ওয়ার্ক হিসেবে যে টেস্ট করে সেরকম না, বিশেষ প্রয়োজনে যখন দরকার হয় তখন ওই ওয়েস্ট গুলো টেস্ট করতে হয়।
কিন্তু না, সাধারণত যে টেস্ট করে একটা হচ্ছে র কটন, একটা হচ্ছে কার্ডম্যাট, আর একটা হচ্ছে স্লাইবার। আচ্ছা, এখন এই ইনস্ট্রুমেন্টটা এসবিআর মতো প্রধানত হচ্ছে কটনের জন্য, প্রধানত হচ্ছে কটনের জন্য। ও, আচ্ছা, কটনের জন্য, কিন্তু এইচবিআই তে টোটালি হচ্ছে সিনথেটিক ফাইবার টোটালি না করে দেওয়া হয়েছিল। এফিস এর ক্ষেত্রে দেখো 50-50 ব্লেন্ড পর্যন্ত টেস্ট করা যেতে পারে, অর্থাৎ তুমি পলিস্টার 50%, কটন 50% এই পর্যন্ত করতে পারবা। বা ধরো তুমি এই কটন বেশি, ধরো কটন 60 পলিস্টার 40 পারবা, কটন 70 পলিস্টার 30 তাও পারবা, কটন 80 পলিস্টার 20 তাও পারবা। মানে পলিস্টার হাইয়েস্ট যদি 50% হয় সেই পর্যন্ত তুমি পারবা। এর চেয়ে যদি বেশি হয় তাইলে করতে নিষেধ করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে করে। ঠিক আছে, ম্যানুয়াল অনুযায়ী করতে নিষেধ করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে করে। আচ্ছা, এই এই মেজারিং প্রিন্সিপালটাতে আসে। আমি স্যাম্পল তো এক জায়গায় ফিট দিছিলাম, তাই না? 500 মিলিগ্রাম স্যাম্পল ফিট দিছিলাম, যার লেন্থ ছিল 30 সেন্টিমিটার। এটা যেই রোলার আমি ইনপুট দিছি সেটা হচ্ছে বলা হচ্ছে ফিড রোলার। এই ফিড রোলার স্লাইবারটাকে যেখানে নিয়ে গেছে সেই ইউনিটটার নাম হচ্ছে ফাইবার ইন্ডিভিজুয়াল ইউনিট। অর্থাৎ ওই স্লাইবার থেকে এখন সিঙ্গেল সিঙ্গেল করে সে ফাইবার আলাদা করবে, আলাদা করে সে 3টা কম্পোনেন্টে ভাগ করবে। একটাকে বলা হচ্ছে লিন্ট, আরেকটা ট্রাশ, আরেকটা ডাস্ট। লিন্টের মধ্যে কি আছে? ফাইবার আছে, শর্ট ফাইবার আছে, নেপস আছে, সিট কোট নেপস আছে। অর্থাৎ লিন্ট মানে হচ্ছে ফাইবার রিলেটেড যা আছে, এটা ফাইবার হইতে পারে, নেপস হইতে পারে। নেপস কিন্তু কি অনেকগুলো ফাইবার জট পাকিয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে নেপস, অর্থাৎ সেটাও কিন্তু সেখানেও কিন্তু ফাইবার আছে। তো শর্ট ফাইবার, ফাইবার, নেপস, সিট কোট নেপস, এই সবগুলো মিলে হচ্ছে বলা হচ্ছে লিন্ট। আর অন্য দুইটা কম্পোনেন্ট কি? একটা হচ্ছে ট্রাশ, একটা হচ্ছে ডাস্ট। এর মধ্যে ট্রাশ ডাস্ট আছে ফাইবার ফ্র্যাগমেন্টস, ভেরি লার্জ সিড কোটস, ধরো বীজের আবরণের অনেক বড় একটা অংশ যার সাথে কোনো ফাইবার লেগে নাই। যদি ফাইবার লেগে জট পাকায় যেত ওইটাকে তখন সিড কোটনেস বলা হতো। সিড কোটনেস আরেকটা সেকশনে গেছে। ধরো সিড কোটের সাথে কোনো ফাইবার লেগে নাই, ওগুলা সব হচ্ছে ট্রাশের অন্তর্গত। আচ্ছা, এখন হচ্ছে কিভাবে মেজারমেন্ট করতেছে এই ছবিটা একটু খেয়াল করো। আমরা যে স্লাইবার ফিট দিছিলাম না, এখানে হচ্ছে স্লাইবারটা ফিট দিছিলাম। এইটা হচ্ছে সেই ফিড রোলার যেটা ঘুরে ঘুরে স্লাইবারটাকে ভিতরের দিকে নিয়ে গেছিল। এই টেবিলের এই অংশ, এই যে এই অংশটা কিন্তু টেবিলের পুরো নিচে, তুমি কিন্তু বাইরে থেকে শুধুমাত্র এই রোলারটা দেখবা যে ঘুরতেছে, এবং এইখানে স্লাইবার দেওয়ার পরে আর কিছু দেখা যায় না। তো ফিড রোলার স্লাইবারটাকে ভিতরে নিয়ে গেল। আচ্ছা, আমরা যে এই প্রোডাকশন মেশিন গুলো দেখছি, অর্থাৎ গ্লোরুম থেকে অটোগন পর্যন্ত, এখানে কোন মেশিনটা ফাইবারকে ইন্ডিভিজুয়ালাইজেশন করতো? এটা কি কেউ বলতে পারবা? কোন মেশিনটা ফাইবার কার্ডিং ইন্ডিভিজুয়ালাইজেশন করতো? কার্ডিং মেশিন। কার্ডিং হ্যাঁ, কার্ডিং মেশিন কিন্তু ফাইবারকে ইন্ডিভিজুয়ালাইজেশন করে। এখানেও আমি স্লাইবার ফিট দিচ্ছি, কিন্তু ওকে তো ফাইবারকে সিঙ্গেল সিঙ্গেল ফর্মে ভাগ করতে হবে। তো এইটার প্রিন্সিপালটা অনেকটা কার্ডিং মেশিনের মতো। দেখো এই যে ফিড রে, রোলার, বলতে ডিপার্টমেন্ট উপর আটকেছে কি করে ভাবে বেঁচে সে বা সাহায্যের জন্য চিৎকারটা ফিড রোলার হচ্ছে স্লাইবারটাকে ভিতরে নিয়ে গেছে। এরপর দেখো এখানে পিন্ড সিলিন্ডার আছে। কার্ডিং মেশিনে যেরকম সিলিন্ডার ছিল এখানেও সেরকম সিলিন্ডার আছে, কিন্তু কার্ডিং মেশিনে সিলিন্ডারের উপরে তোমার ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট বার ছিল, তাই না? রিভলভিং ফ্ল্যাট বার। এখানেও ফ্ল্যাট আছে, কিন্তু এই ফ্ল্যাটটা নড়াচড়া করে না। এটাকে বলে স্টেশনারি ফ্ল্যাট। যে ফ্ল্যাটটা নড়াচড়া করে, আমরা যে রিভলভিং ফ্ল্যাট দেখছি, ওটা হচ্ছে একটার বার আস্তে আস্তে হচ্ছে ঘুরতে থাকে, চেনের এই তোমার বেল্টের মতো একটা একটা করে ঘুরতে থাকে। আর যে ফ্ল্যাট নড়াচড়া করে না সেই ফ্ল্যাটকে বলে স্টেশনারি ফ্ল্যাট। এখানেও দেখ একটা ফ্ল্যাট আছে, এখানেও একটা ফ্ল্যাট আছে। তো এই স্লাইবারটাকে নিয়ে পিন সিলিন্ডার যখন এদিকে ঘুরবে, এটা কিন্তু এই যে ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ কিন্তু ঘুরতেছে। তো স্লাইবারটাকে নিয়ে ও যখন এদিকে ঘুরবে, এই ফ্ল্যাটের কারণে ফাইবার কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। আবার সেই ফাইবারকে নিয়ে ও আবার একে পাস করবে, এই নিচে আরেকটা পিন সিলিন্ডার আছে, অর্থাৎ এখানে পিন সিলিন্ডার দুইটা। এই পিন সিলিন্ডার কিছু ইন্ডিভিজুয়াল করলো, তারপর আবার এই পিন পিন সিলিন্ডার ম্যাটেরিয়ালটাকে নিয়ে আবার এদিকে চলে আসবে। এখানেও একটা ফ্ল্যাট আছে। অর্থাৎ এই দুইটা সিলিন্ডার এবং এই ফ্ল্যাট গুলার এই মেকানিজমে ফাইবার কিন্তু টোটালি ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে ভাগ হয়ে যাবে, এবং এই পথে হচ্ছে ফাইবার গুলো সব বের হবে। আর ফাইবার যখন ওপেন হচ্ছে তখন ট্রাশ গুলা কি ফাইবার থেকে আলাদা হয়ে গেল না? সেই ট্রাশ গুলা এই যে এই পথে বা এই পথে আউট হয়ে যাবে। আমি এই ছবিটাই আরেকটা এই ছবি আকারে দেখাচ্ছি, দাঁড়াও। ওইটা একটু বড় করে অন্য একটা ছবি দেখাচ্ছে।
স্যার এখানে ডিগ্রি অফ ইন্ডিভিজুয়ালাইজেশন কত, মানে 100% কি ইন্ডিভিজুয়ালাইজড হয়ে যায় না কিছুটা এন্টেঙ্গেলমেন্ট থাকে? নেপস যদি থাকে নেপসটা থেকে যাবে, কিন্তু স্লাইবার মধ্যে আলাদা আলাদা যে ফাইবার গুলো ছিল সেগুলা একটা একটা গায়ে লেগেছিল না, ওইটা সিঙ্গেল সিঙ্গেল ফর্মে ভাগ হবে। কিন্তু নেপস যদি থাকে, কার্ডিং মেশিন কিন্তু নেপসও ওপেন করে ফেলতো। এখানে নেপস যেটা নেপস থেকে যাবে, নেপসটাকে ওপেন করবে না, শুধু অন্য যে ফাইবার গুলা সেগুলাকে ধরো আগে পিছে করে একটা একটা করে অংশে নিয়ে আসবে। আমি কি বোঝাতে পারছি? দাঁড়াও আমি একটু পর ছবি এঁকে দেখাচ্ছি। এই দেখো ফিড রোলার এই স্লাইবারটা প্রবেশ করলো, দুইটা পিন সিলিন্ডার আছে এবং এখানে এই এফএস এর ফ্ল্যাট অর্থাৎ স্টেশনের ফ্ল্যাট আছে। এই যে সবুজ লাইনটা দেখতেছো এবং এই সবুজ লাইনটা দেখতেছো, এই দুই পথে ট্রাস হচ্ছে এদিকে চলে আসবে। ঠিক আছে, এই দুই পথে ট্রাস এদিকে চলে আসবে, আর সিঙ্গেল ফাইবার গুলা সব এই পথে এদিকে চলে আসবে। এই দুইটা জায়গা হচ্ছে এখন মেজারমেন্টের জায়গা। এই যে এই ইউনিটটা, এইটা হচ্ছে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজার ইউনিট। এখানে ফাইবার শুধু ইন্ডিভিজুয়ালাইজেশন হয়, কোনো টেস্ট কিন্তু হচ্ছে না। লেন্থ কত, ফাইননেস কত, এগুলো কিছুই কিন্তু এখানে মেজারমেন্ট হচ্ছে না। এখানে শুধু আলাদা আলাদা করে দিস। মেজারমেন্ট হবে হচ্ছে এই জায়গায় হবে এবং এই জায়গায় হবে। যদি ম্যাটেরিয়ালটা ট্রাশ এবং ডাস্টের মধ্যে পড়ে তাহলে এখানে হবে, আর যদি ম্যাটেরিয়ালটা ফাইবার মধ্যে পড়ে তাহলে এখানে হবে। অর্থাৎ প্রথমে বলছিলাম না যে ইন্ডিভিজুয়াল ইউনিট ফিট ম্যাটেরিয়ালটাকে তিনটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে লিন্ট যা এখানে চলে আসবে, আর একটা হচ্ছে ট্রাশ অ্যান্ড ডাস্ট যা এখানে চলে আসবে। এই ছবিটা কি বুঝেছো? জি ইয়েস স্যার। স্যার, বুঝছি। আচ্ছা, এখন এই আমি আগের ছবিতে একটু ব্যাক করতেছি। এই যে এই ইউনিটটা আলাদাভাবে দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝছো যে ফাইবার ইন্ডিভিজুয়াল ইউনিট থেকে ফাইবার এই পথে এখানে আসলো। আমি এইখানে চলে আসি, এই যে নিচে যে অংশটা, এটা হচ্ছে তোমার সেই সেন্সর ইউনিট যেখানে আসলে মেজারমেন্টটা হবে। তার আগে দীপুর প্রশ্ন জবাবটা দিয়ে নেই। দীপু জানি কি বলছিল, আবার একটু বলো তো। স্যার আমি বলছিলাম যে এখানে ডিগ্রি অফ ইন্ডিভিজুয়ালাইজেশন কত, মানে আচ্ছা 100% ফাইবার? আচ্ছা 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 আচ্ছা। ধরো এই হচ্ছে আমার স্লাইবার যেটা আমি ফিট দিচ্ছিলাম, এখানে ফাইবার গুলো এভাবে আছে, তাই না? এই ফাইবার গুলোকে ও এই একটা 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 এভাবে করে ইন্ডিভিজুয়াল করবে। কিন্তু ধরো নেপস আছে এরকম জট পাকাই আছে, এইটা নেপস ফর্মেই যাবে। কিন্তু কার্ডিং মেশিনে কিন্তু এই নেপসও ওপেন করে ফেলতো, আর কম্বার মেশিনে এই নেপসটাকে ফেলেই দিত। ও হচ্ছে জাস্ট যদি ফাইবার ইন্ডিভিজুয়াল থাকে সেটা সামনের দিকে পাস করবে, একটা একটা করে পাস করবে। আর যদি নেপস থাকে নেপসকে সিঙ্গেল এই ওপেন না করে এভাবে করে পাস করবে। আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে ফাইবার নেপস সিট নেপস সব এসে এই সেন্সর ইউনিটে আসলো। অর্থাৎ পাইপটাকে তুমি এভাবে চিন্তা করো, এই পাইপটা এইভাবে এদিকে চলে আসছে। আচ্ছা, এইখানে দেখো এই একটা ফাইবার, এই একটা ফাইবার। আমি চাচ্ছি এই যে আমার জোন যেখানে হচ্ছে সেন্সরটা আছে বা যেখানে হচ্ছে মেজারমেন্টটা হবে, এইখানে একটা একটা করে ফাইবার আসুক। এই জন্য এই টিউবটাকে এখানে একটু ন্যারো করে দেওয়া হয়েছে, যাতে যে ফাইবারটা সামনে আছে সেই ফাইবারটা হঠাৎ করে স্পিড বেড়ে একটা একটা করে যাবে। একসাথে দুইটা যাবে না, একটা যাবে তারপর একটা যাবে তারপর একটা যাবে, এভাবে যাবে। আচ্ছা, এই সেন্সর ইউনিটের কি আছে? এটা হচ্ছে অপটিক্যাল সেন্সর। এই জিনিসটা মনে রাখো, এফিসে যে সেন্সর পার্টটা সেটা কিন্তু অপটিক্যাল সিস্টেমে কাজ করে। অপটিক্যাল সিস্টেমের আমি একটা সহজ উদাহরণ দিই। ধরো এখানে একটা লাইট তুমি বসাইছো, তোমরা হয়তো অনেকে এগুলো আরো ভালো জানো। এখানে একটা তুমি লাইট বসাইছো, সেই লাইটটা পরে এই ফটো ডায়োড সেলের উপর এসে পড়ে। যখন লাইটটা পড়ে তখন ধরো ফটো ডায়োড সেলের ভোল্টেজটা বাড়ে, আর যখন লাইট পড়ে না তখন ফটো ডায়োড সেলের ধরো ভোল্টেজ বাড়ে না। এখন যদি সামনে কোনো বাধা দাও, ধরো তুমি দাঁড়াইছো বা কোনো একটা ফাইবার দাঁড়াইছে, তখন কিন্তু লাইটটা সেলের উপর পড়বে না, তখন ভোল্টেজও একই রকম ভাবে জেনারেট হবে না। এভাবে ইনস্ট্রুমেন্টটা দাঁড় করানো যায়। আবার আরেক ভাবে দাঁড় করানো যায়, ধরো তুমি লাইট বসাইছো একটা, এখানেও তুমি ফটোডায়োড সেল বসাইছো। যখন লাইট আসে না তখন মনে করো যে ভোল্টেজ বেশি, মানে সামনে যদি কোনো বাধা থাকে তখন তো লাইট আসবে না। কিন্তু যখন বাধা থাকবে না তখন তো লাইটটা সরাসরি এসে পড়বে, তখন মনে করো যে ভোল্টেজ আর এক রকম। তো দুই ভাবেই জিনিসটা সেট করা যায়। যে মানে বেসিক বিষয়টা হচ্ছে যখন লাইট পড়ে তখন এই ফটোডায়োড সেলের ভোল্টেজ
এবং যখন লাইট পড়ে না তখন বটনের সেলের ভোল্টেজটা ডিফারেন্ট হয়। ওইটা দেখে বোঝা যায় যে সামনে কি কোনো বাধা আছে নাকি নাই। একটু কি বুঝছো? এস স্যার, বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন ধরো এই যে ফাইবারটা আসতেছে, এইটার স্পিডটা তুমি জানো। স্পিড ডিটেক্টর দিয়ে তুমি জানো যে এই ফাইবারটা আসলে কত স্পিডে আসতেছে। এই হচ্ছে তোমার লাইট সোর্স, এই হচ্ছে তোমার ডিটেক্টর। ঠিক আছে, এখন যখনই সামনে একটা ফাইবার আসবে, লাইট তো সরাসরি ডিটেক্টরে পড়বে না। ধরো তোমার স্পিডটা তুমি জানো হচ্ছে, ধরো একটা উদাহরণ দিলাম যে এক, ধরো মিটার পার সেকেন্ড, ধরো এমনি অ্যাবনর্মাল একটা উদাহরণ দিলাম 1 মিটার পার সেকেন্ড। এখন ধরো তুমি লাইট ডিটেক্টরে পড়ে নাই, টোটাল হচ্ছে মনে করো 2 সেকেন্ড। তাইলে তুমি কি বলতে পারবা না যে ফাইবারটা লেন্থ কত? আমি কি বুঝাতে পারছি? স্যার ধরো এই আরেকবার একটু স্যার। আচ্ছা, এই ফাইবারটার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1 মিটার। মানে এই ফাইবারটা যে এই পথে পাস করতেছে, এটা হচ্ছে আমার সেন্সিং জোন। এই সেন্সিং জোন দিয়ে একটা ফাইবার গেছে যার গতি ছিল প্রতি সেকেন্ডে 1 মিটার। এখন যখন এই ফাইবারটা এখানে যাবে তখনই কিন্তু লাইটটা ডিটেক্টরে পড়ে নাই। যখন ফাইবারটা এই লাইটের সামনে দিয়ে যাবে তখন কিন্তু লাইট এই ফটোডায়োড সেল অথবা ডিটেক্টরে পড়বে না। তখনকার ভোল্টেজ কিন্তু আগের মতো হবে না। ধরো কোনো ফাইবার নাই, তখন লাইটটা ডিরেক্টলি পড়তেছে, তখনকার ভোল্টেজ আর সামনে যখন ফাইবার আছে তখনকার ভোল্টেজ কিন্তু এক না। তুমি দেখলা 2 সেকেন্ড সময় ধরে লাইট হচ্ছে সেলে পড়তেছে না, এবং যে ফাইবারটা যাচ্ছিল তার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1 মিটার। তাইলে কি ফাইবারটার লেন্থ তুমি বলতে পারবা? জি স্যার, 2 মিটার হবে, 2 যেহেতু মিটার দুই হবে। সেকেন্ড যায় না। ইজি ইজি। বিষয়টা এরকম, একটা একটা করে ফাইবার যাচ্ছে, তুমি স্পিড ডিটেক্টরতে জানো যে এটা আসলে কত স্পিডে যাচ্ছে। তো তুমি সময় দেখলা যে কত সময় ধরে সিগন্যালটা চেঞ্জ হয়েছে, ওই সময় দেখে বোঝা যায় যে ফাইবারটার লেন্থ কত। এখানে 1 মিটার 1 মিটার দিচ্ছে, তোমার তো অস্বাভাবিক মনে হচ্ছে, ফাইবার তো আর 1 মিটার হবে না, তোমার 25-30 মিলি হবে। কিন্তু এই আমি আসলে উদাহরণটা দিচ্ছি যাতে বুঝতে পারো যে আমি সময়টা দেখে বুঝতে পারবো আসলে আমার ফাইবারটার লেন্থ কত। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, অ্যাপারেলের কেউ কি আসছো? জি স্যার, আছি স্যার। জি স্যার আছি। আচ্ছা, কিছু না বুঝলে বললেই আমাকে। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ধরো একটা ফাইবার হচ্ছে এরকম মোটা, আর আরেকটা ফাইবার, পরের ফাইবারটা মনে করো চিকন। মানে একটা ধরো ম্যাচিউর ফাইবার, আরেকটা ধরো ইম্যাচিউর ফাইবার। লাইটটা যখন পড়বে এই সারফেসে পড়ে, লাইটটা স্ক্যাটার বা ছড়াই যাবে না, বিক্ষিপ্ত হবে না। এই স্ক্যাটার লাইটটাকে ডিটেক্ট করার জন্য আবার সেন্সর আছে। ওই স্ক্যাটার বা ছড়িয়ে যাচ্ছে কতটুকু সেটা দেখে এই ফাইবারের শেপটা সে বের করতে পারে। ধরো একটা ফাইবার এই সাইজে আছে, এইখানে লাইট পড়ে যতটুকু যেভাবে ছড়াবে, লাইটটা পড়ে যেভাবে ছড়াইছে, একটা যদি ইমম্যাচিউর ফাইবার থাকে সেখানে কিন্তু লাইট পড়ে ওই অ্যাঙ্গেলে কিন্তু ছড়াবে না। এখন ওই কতটুক স্ক্যাটার বা ছড়াইছে সেইটা ডিটেক্ট করে ও ফাইবারের শেপটাও বের করে। অর্থাৎ একই সাথে ফাইবারের লেন্থও মেজারমেন্ট করতেছে, একই সাথে ফাইবারটার শেপটাও মেজারমেন্ট করতেছে। আমাকে বুঝছো? এস স্যার, আবার একটু বুঝেছি। বললে ভালো হয় স্যার। আচ্ছা, লেন্থটা কিভাবে মেজারমেন্ট করতেছে? আমি ফাইবারটা কত গতিবেগে যাচ্ছে সেটা জানি, এবং সিগন্যালের পরিবর্তন কত সময় ধরে হয়েছে সেটাও আমি জানি। তো ওই ডাটা থেকে আমি ফাইবারের লেন্থটা বের করি। আচ্ছা, দাঁড়াও আমি নিচের একটা গ্রাফ দেখাই, তাইলে হয়তো আরো ক্লিয়ার হবে। দাঁড়াও, আমি এটা একটু পরে দেখাতে চাইছিলাম, আগে দেখে। এই গ্রাফটা একটু খেয়াল করো। এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ভোল্টেজ আছে। যখন একটা ফাইবার যায় ভোল্টেজটা এই লেভেলে থাকে, কিন্তু যখন একটা নেপস যায়, নেপস মানে কি, অনেকগুলো ফাইবার একসাথে এন্টাঙ্গেল হয়ে আছে না, জড়িয়ে আছে না, তখন ভোল্টেজের ভ্যালু ভ্যালু দেখো অনেক বেড়ে গেছে। তো ওকে আগে থেকেই তুমি শিখাই দিবা যে একটা নর্মাল ফাইবারের ভোল্টেজের লেভেল কোথায় থাকে, আর একটা নেপস যদি যায় সেই ফাইবারের সেই নেপসের ভোল্টেজের লেভেল কোথায় থাকে। ও যখন এই ইলেকট্রিক্যাল ওয়েভ ফর্মকে
এই তুমি যেটা আগে থেকে প্রোগ্রাম করে শিখে দিছো ওই লেভেল পর্যন্ত পায়, তখন সে ডিটেক্ট করে এটা কি ফাইবার নাকি নেপস। ধরো একটা ফাইবার যাচ্ছে, তখন দেখবে যে ওয়েব ফর্মটা এই লেভেলে আছে, তখন সে বুঝবে এটা হচ্ছে ফাইবার। আর যখন একটা নেপস যাবে, অনেকগুলা ফাইবার জট পাকায় যাচ্ছে, তখন দেখা যাবে ভোল্টেজের লেভেলটা চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে ভোল্টেজের লেভেলটা চেঞ্জ হয়ে গেছে, তখন সে বুঝবে এটা একটা নেপস, তখন সে গুনবে একটা নেপস পাওয়া গেল। এভাবে যখন 10টা নেপস যাবে বলবে 10টা নেপস পাওয়া গেল। এভাবে একটা একটা করে নেপস গুনতে থাকে। আচ্ছা, এখন ফাইবারেরটা চিন্তা করো। ধরো ফাইবারের এই সিগন্যালটা, ধরো এই অনেকক্ষণ ধরে চলছে, তার মানে কি ফাইবারটা লম্বা না? জি স্যার। আর যদি এই ফাইবারের সিগন্যালটা ধর অল্প সময় ধরে চলছে, তাহলে কিন্তু ফাইবারটা ছোট। মানে যত সময় ধরে এই ওয়েভ ফর্মটা কন্টিনিউ হবে, তার মানে এই ফাইবারটা এখনো শেষ হয় নাই, লেন্থটা চলতেই আছে। যেমন ধর নেপস, নেপস কিন্তু হচ্ছে অনেকগুলো ফাইবার এভাবে জট পাকে আছে না, মানে ছোট একটা জায়গা। এই দেখো নেপসের সময়ের যদি হিসাব করো, সময় কিন্তু বেশি লাগে না নেপসটা পার হইতে। কিন্তু যেহেতু নেপসটা অনেকগুলো ফাইবার একসাথে, এটার ভোল্টেজের স্ট্রাকচারটা কিন্তু আলাদা। আবার ধরো সিট কোড টাইপ, সিট কোড মানে হচ্ছে ওই যে বীজের খণ্ডিত আবরণের খণ্ডিত অংশের সাথে ফাইবার আটকে আছে, এবং তার চারপাশে আরো ফাইবার জড়িয়ে একটা মোটা নেপস তৈরি করছে। ওইটার সিগন্যাল লেভেল দেখা যাবে অন্যরকম। এই সিগন্যাল লেভেল কোথায় আছে ওইটা দেখে সে ডিটেক্ট করে এটা কি নেপস, সিট কোড নেপস নাকি ফাইবার, এবং কত সময় ধরে চলতেছে সেইটা দেখে সে বুঝতে পারে এটার লেন্থটা কিরকম। এতটুকু কি বুঝেছো? ইয়েস স্যার, বুঝেছি। স্যার যখন ফাইবার যাবে তখন তো স্যার ভোল্টেজটা কমার কথা না? কমই তো আছে। আচ্ছা আচ্ছা, তুমি ওইটা বলতেছো, আচ্ছা বুঝছি। আচ্ছা, দুই ভাবে জিনিসটা চিন্তা করা যায়। একটা হচ্ছে যখন লাইট পড়ে তখন ভোল্টেজ বাড়ে, আরেক ভাবে দাঁড় করানো যায় যে যখন লাইট পড়ে না তখনটাই ভোল্টেজটা বেশি থাকে, লাইট পড়লে হয়তো ভোল্টেজটা অন্যরকম হয়ে যায়। দুই ভাবে জিনিসটা সেট করা যায়। আর তুমি আসলে কিভাবে ইনস্ট্রুমেন্টটাকে দাঁড় করাইছো সেটার উপর ডিপেন্ড করে। বিষয়টাকে বুঝছো? জি স্যার। মানে একটা হচ্ছে এই শুরুতেই হাই থাকে, কিছু একটা পড়লে লো হয়। আর একটা হচ্ছে শুরুতে লো থাকে, কিছু একটা পড়লে হাই হয়। দুই ভাবে জিনিসটা সেট করা যায়। নর্মালি ওপেনও রাখা যায়, নর্মালি ক্লোজও রাখা যায়। আর নর্মালি যেটা ওপেন সেটা নর্মালি ওপেন থাকে, কিছু একটা গেলে ক্লোজ হয়। আর যেটা নর্মালি ক্লোজ সেটা নর্মালি ক্লোজ থাকে, কিছু একটা গেলে ওপেন হয়। এভাবে দুই ভাবে জিনিসটা সেট করা যেতে পারে। সেটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে এফিস এর মেজারিং প্রিন্সিপাল। আমি আবার একটু ব্রিফলি বলি। আমি 500 মিলিগ্রাম ফাইবার নিব, যার লেন্থ আমাকে 30 সেন্টিমিটার বানাতে হবে। 30 সেন্টিমিটার হাতে করতে হয়, এটা টেনে টেনে এই এফিসের টেবিলে একটা স্কেল আছে, এটা হাতে করতে হয়। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝছো। এরপরে আমি ওইটাকে ফিড রোলারের নিচে দিয়ে ফিড দেব। ফিড রোলার যখন ম্যাটেরিয়ালটাকে নিয়ে যাবে, এরপরে দুইটা পিন সিলিন্ডার এবং ফ্ল্যাটের সাহায্যে ফাইবারটা ওপেন হবে। এই পথে ফাইবার বা লিনটা বের হবে, এবং যে সকল ট্রাশ এবং ডাস্ট আছে তা এই দুই পথে বের হবে। এই ছবিটা দেখলে ভালো বুঝতে পারবা। এই পথে ফাইবার চলে গেল সেন্সর ইউনিটে, আর এই দুই পথে বের হওয়া ট্রাশ এবং ডাস্ট এইখানে সেন্সর ইউনিটে আসলো। আমি কিন্তু ট্রাশ এবং ডাস্ট মেজারমেন্ট নিয়ে কিছু বলি না এখন পর্যন্ত, আমি শুধু ফাইবার ইউনিটটা নিয়ে বলতেছি। তাহলে এই পথে হচ্ছে ফাইবারটা আসলো, এবং এইখানে ফাইবারের মেজারমেন্টটা হবে। এই মেজারমেন্ট ইউনিটে আসলে কি আছে? আছে হচ্ছে অপটিক্যাল সেন্সর, অপটিক্যাল সিস্টেম এটা কাজ করে। এক পাশে হচ্ছে লাইট সোর্স আছে, আর এক পাশে হচ্ছে ডিটেক্টর আছে। তো একটা একটা করে যখন ফাইবার যায়, ওইটার স্পিডটা জানা থাকে কত স্পিডে যাচ্ছে। এবং যখন একটা ফাইবার যাবে, এই ডিটেক্টরে লাইট যেহেতু পৌঁছতে পারবে না, ফলে এর ভোল্টেজটা চেঞ্জ হবে। এই চেঞ্জটার প্যাটার্ন দেখে, চেঞ্জটা কি লেভেলে হচ্ছে ওইটা দেখে সে আইডেন্টিফাই করে এটা কি নেপস ফাইবার নাকি সিটকোট নেপস। আর কত সময় ধরে চেঞ্জটা কন্টিনিউ হচ্ছে সেটা দেখে সে বুঝতে পারে এটার লেন্থটা কিরকম। আমি ম্যাচুরিটির বিষয়টা একটু পরে বলি, তোমাদের গোলায় যাচ্ছে তো, ম্যাচুরিটি আবার থাক, লেন্থে থাকে নেক্সট থাকে। এদুরু কি বুঝেছো? জি স্যার, তবে স্যার একটা কোশ্চেন ছিল আগের চিত্রটা থেকে, হ্যাঁ বলো। নিচেরটা স্যার। হ্যাঁ বলো। এইখানে যে স্যার এই যে এক্সেলারেশন নজল আছে, হ্যাঁ, ওইটাতে যেহেতু স্যার ন্যাপস পড়তেছে, তাহলে 102 ফাইবারও পড়তে পারে স্যার। সেই ক্ষেত্রে কি ভোল্টেজ কাউন্টে ওই 2-3টা ফাইবারকে নেপস হিসেবে কাউন্ট করবে কিনা এটা বলতেছি। মানে এট এ টাইম যদি 3টা ফাইবার যায়, জি স্যার।
এট টাইম 3টা ফাইবার যাবে না। এই জন্যই জিনিসটা সংকুচিত করে দেওয়া হয়েছে, কিন্তু নজলের স্যার মতো করে ন্যাপস দেওয়া হয়েছে। যেহেতু যাইতে পারতেছে তো 3টা ফাইবার তো যাইতে পারার কথা। না না, বিষয়টা ডায়া না, বিষয়টা হচ্ছে এই তারা তারা আমি বলতেছি, ধরো ইন্ডিভিজুয়াল ইউনিট করছে কি, ফাইবার গুলাকে আলাদা করে দিচ্ছে না, এভাবে আলাদা করে দিচ্ছে না। জি স্যার। যেই মুহূর্তে এইটা এই সংকুচিত পড়তে যাবে, এইটার স্পিডটা বেড়ে যাবে। কিন্তু এরা কি তখনও এই জন্য পৌঁছাইছে? পৌঁছায় নাই। এইটার স্পিড হঠাৎ করে বেড়ে যাবে, এটা পাস করে যাবে। এরপরে যখন ও এই জায়গায় আসবে, ততক্ষণে এ পাস হয়ে চলে গেছে। যাকে বুঝছো? জি স্যার। অর্থাৎ ধরো তুমি একটা এই মোড়ে গাড়ি হচ্ছে যাওয়া আসা করতেছে, তো যে মোড়ের এমন একটা জায়গায় রাখছে যেখানে এসে গাড়িগুলো হঠাৎ স্পিড বেড়ে যায়। তো ওইখানে একটা একটা করে গাড়ি আসতেছে, যেই মুহূর্তে ওই জায়গাটা গাড়িটা পৌঁছতেছে, সেটার স্পিড বেড়ে যাচ্ছে। পরের গাড়িটা আসতে আসতে ও পার হয়ে গেছে, কারণ ওর স্পিড বেশি তখন। কিন্তু আগের গাড়িটা তখনও স্লো স্পিডে আসতেছে। যা কি বুঝেছো? জি স্যার। আচ্ছা, এটা এরকম নজল সিস্টেম দেওয়ার কিন্তু এটাই কারণ। আমি যদি এটা ফ্ল্যাট রাখতাম, তখন এই সমস্যাটা হতে পারতো, সবগুলো একই স্পিডে যাচ্ছে, তখন এরকম একটা সমস্যা হতো। কিন্তু হঠাৎ করে যেহেতু যেটা সামনে সেটা স্পিড বেড়ে যায়, সে আগে চলে যায়। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন আসে যে এফিস এর মেজারিং প্রিন্সিপালটা আলোচনা করো, সেক্ষেত্রে এখান থেকে শুরু করে এই 3টা চিত্র দিয়ে এখানে শেষ করতে হবে, এই পর্যন্ত। যদি বলে যে এফিস এর মেজারিং প্রিন্সিপাল, একই জিনিস। যদি বলে যে এফিস কিভাবে নেভস মেজারমেন্ট করে, তাইলেও একই জিনিস মোটামুটি ভাবে। আর আমি যেগুলো এখন বলছি সেগুলো এখানে লেখা আছে, তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা, যে ইন্ডিভিজুয়ালাইজেশন হচ্ছে অ্যারো মেকানিক্যাল সিস্টেমে, আর অরিজিনালি টেস্টটা হচ্ছে অপটিক্যাল সিস্টেমে। অরিজিনাল টেস্টটা হচ্ছে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর দিয়ে। এই দুইটা জিনিস একটু মনে রাখো। আচ্ছা, আমি তাহলে পরের অংশটা যাচ্ছি। স্যার সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন কি প্রক্রিয়ায়? অ্যারো মেকানিক্যাল, অর্থাৎ সিলিন্ডারও আছে এখানে, এয়ারও আছে। কার্ডিং মেশিন যেভাবে কাজ করে না, সিমিলার, একদম সেম মোটামুটি ভাবে। মেকানিক্যাল অ্যাকশন আছে, এয়ারের অ্যাকশন আছে, অ্যারো মেকানিক্যাল সিস্টেম। আচ্ছা, এবার মডিউলস নিয়ে আসে। আমি তো দেখলাম যে এফিস জিনিসটাকে 3টা ভাগে ভাগ করছে। এক পাশে হচ্ছে ফাইবার ফেলছে, আর ট্রাশ অ্যান্ড টাচ যদিও আলাদা আলাদা বলতেছে, দুইটার মেজারমেন্ট আসলে একই ইউনিটে হয়। তোমরা ছবিটা দেখে তো বুঝতেছো, ট্রাশ অ্যান্ড টাচের মেজারমেন্ট টোটালি এক জায়গাতেই হচ্ছে। আচ্ছা, তো এই ফাইবার থেকে সে নেপসও বের করে, লেংথও বের করে, ম্যাচুরিটি ফাইনেসও বের করে। তো নেপস এর ডাটাগুলা সে একটা মডিউল দিয়ে প্রকাশ করে, সেটাকে বলা হচ্ছে এনসি মডিউল বা নেপস ক্লাসিফিকেশন মডিউল। লেংথ আর ম্যাচুরিটি ডাটাগুলো সে আরেকটা মডিউল দিয়ে প্রকাশ করে, সেটাকে বলা হচ্ছে এলএনএম, লেংথ এন্ড ম্যাচুরিটি মডিউল। আর ট্রাশ আর ডাস্টের ডাটাগুলো সে ট্রাশ মডিউল দিয়ে প্রকাশ করে, সেটাকে বলা হচ্ছে ট্রাশ মডিউল। আর অটোজেটটা কোনো কিছু টেস্টের মডিউল না, এটা নিয়ে পরে বলতেছে। আমি তোমাদের একটা এফিসের রিপোর্ট দেখাই। এই হচ্ছে একটা এফিসের রিপোর্ট। এখানে দেখো এই যে উপরের এগুলো হচ্ছে সব নেপস এর ডাটা, এটা হচ্ছে নেপস ক্লাসিফিকেশন মডিউল কাজ করছে। আর নিচের অংশটা হচ্ছে সব লেংথ এন্ড ম্যাচুরিটি, অর্থাৎ এল এন্ড এম এর ডাটা। আর যদি ট্রাশ মডিউল থাকতো, সেক্ষেত্রে ট্রাশ মডিউলের ডাটাটাও পাইতাম। অটোজেট মডিউল কোনো কিছু টেস্ট করে না, ঠিক আছে। আর তোমাদের মাস্টার তো সবাইকে পড়াই নাই, শুধু মনে হয় ম্যানেজমেন্ট বাকি আছে। এই যে দেখো রিলেটিভ হিউমিডিটি টেম্পারেচার, যে কোনো রিপোর্টেই এই জিনিসটা থাকে। এই জিনিসটা ছাড়া কোনো রিপোর্ট আসলে নর্মালি হয় না, এটা থাকতেই হবে আসলে, কত টেম্পারেচার এবং কত হিউমিডিটি জিনিসটা টেস্ট করা হয়েছে। এফিসে বা এইচবিআই তে এই সেন্সরটা অলরেডি আছে, তোমাকে হাইগ্রোমিটার দেখে হাতে লিখতে হবে না। ওই ইনস্ট্রুমেন্টের সাথেই সেন্সর আছে, তুমি যখন রিপোর্টটা প্রিন্ট দেবা, অটোমেটিক এটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে কি কি ডাটা দিতে হয় টেস্টের সময়? একটা হচ্ছে স্যাম্পলটা কি টাইপের, এটা কি ফাইবার, কার্ডম্যাট না স্লাইভার, এটা কোন লটের, এটা ব্লেন্ড লেভেল, এটা কি 100% কটন নাকি সিবিসি নাকি কি, কোন মেশিনের স্লাইভার, ওই মেশিনের নাম্বার কত, এটা কি 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার না কত নাম্বার মেশিন। এই ডাটাগুলো তোমার দিয়ে প্রোগ্রামটা সেট করে, তারপর হচ্ছে এই তোমার ওই যে স্লাইভারটা তৈরি করছো সেটা ফিড দিতে হয়। আচ্ছা, এখন এইগুলার প্রত্যেকটার মানে নিয়ে আলোচনা করবো আসলে, এইটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি। অর্থাৎ রিপোর্ট, এই যে মডিউল গুলো আসলে কি কি ডাটা দেয়, রেজাল্ট হিসাবে কি কি ডাটা শো করে।
আচ্ছা, প্রথমে নেপস ক্লাসিফিকেশন মডিউলটা আসে। এনসি মানে নেপস ক্লাসিফিকেশন মডিউল। এটা কি কি ডাটা দেয়? এক কথায় বললে এটা দেয় হচ্ছে প্রতি গ্রামে কয়টা নেপস আছে। দেখো ডাটাটা কিন্তু প্রতি গ্রামে। এই জন্য শুরুতে যে আমি স্যাম্পল দিছিলাম ওটা কিন্তু কতটুকু স্যাম্পল দিছিলাম এটা কিন্তু এফিসে জানা থাকতে হবে। আমি শুরুতে 0.5 গ্রাম দিয়েছি না 0.49 গ্রাম দিছি নাকি 0.51 গ্রাম দিছি, এটা কিন্তু এফিসে জানা থাকতে হবে। এই জন্য এফিসের সাথে হচ্ছে ওয়েট স্কেলটা কানেক্টেড। আমি যখনই ওয়েট করব, ওজন নিব, সেই ডাটাটা কিন্তু অটোমেটিক এফিসের সফটওয়্যারে চলে যাবে। ও কিন্তু রেজাল্টটা দিবে প্রতি গ্রামে কয়টা নেপস আছে, অর্থাৎ ফিড কতটুকু হয়েছে সেই গ্রামটা ওর জানতে হবে। ওই নেপসের সাইজ কতটুকু, মাইক্রোন মাইক্রোমিটারে মাইক্রোমিটারে ওই নেপসের সাইজটা কতটুকু, ওটা কি বড় ছোট না কি সাইজ। আরেকটা হচ্ছে সিড কোড নেপস। সিড কোড নেপস প্রতি গ্রামে কয়টা আছে আর সিড কোড নেপস এর সাইজটা কতটুকু। তোমাদের যাতে নেপস এবং সিড কোড নেপস কোড নেপসটা একটু বলবেন স্যার, এটা আসলে কোনটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা বলতেছি। ধরো কিছু ফাইবার একসাথে এভাবে জট পাকায় আছে, এটাকে বলা হয় ফাইবার নেপস। ফাইবার নেপস আর জেনারেল ডিফাইন্ড অ্যাজ এন্টাঙ্গলমেন্টস অফ সেভারাল ফাইবারস। এই ফাইবারের মধ্যে কিন্তু কিছু নাই, শুধু ফাইবার, শুধু কিছু ফাইবার একসাথে জট পাকায় গেছে। They are generated under mechanical treatment of the cotton fibers during harvesting, ginning, opening and cleaning of fibers in spinning plant. যখন এই কৃষি থেকে কটন ফিল্ড থেকে কটনটা হারভেস্টিং করা হয়েছিল, বীজ থেকে আলাদা করা হয়েছিল, জিনিং করা হয়েছিল, তখন এই নেপসটা প্রডিউস হয়েছে। গাছে থাকা অবস্থায় না, এটা যখন হারভেস্টিং করা হয়েছে, জিনিং করা হয়েছে, তখন এই ফাইবার গুলো একসাথে জট পাকায় নেপসটা তৈরি করছে। আবার এই তুমি যখন আপনারা যখন হচ্ছে কটনটা পারচেস করে স্প্রিং নিয়ে আসছেন, ব্লোরুমে বিটিং করছেন না, মানে ওপেনিং এবং ক্লিনিং করছেন না, তখনও এই নেপসের পরিমাণটা বাড়ছে। স্প্রিং প্ল্যান্টে ওপেনিং ক্লিনিং করার সময় নেপসের পরিমাণটা বাড়ছে। দ্য অ্যামাউন্ট অফ নেপস ইন র কটন অলসো ডিপেন্ডস অন দ্য কটন অরিজিন অর ভ্যারাইটি। অর্থাৎ কোন দেশের কটন, কোন অরিজিন, কোন জাতের কটন, ওইটার উপরও নেপসের পরিমাণ কম বেশি হতে পারে। কোনো কোনো দেশের কটনের নেপস বেশি হয়, কোনো কোনো দেশের কটনের নেপস কম হয়। আবার কি প্রক্রিয়ায় হচ্ছে ফসল উত্তোলন করা হয়েছে, অর্থাৎ কটনটা হারভেস্টিং কোন প্রক্রিয়া করা হয়েছে ওইটার উপরও নির্ভর করে। যেমন এখানে এই নেপস কত হইলে ভালো কত হইলে খারাপ এটা দেয়া আছে। আচ্ছা, আপনাদের দেখছি এই জিনিসটা নিয়ে অনেক মানে প্রশ্ন মেনলি আসলে এই জিনিসটা লাগবে কি লাগবে না, দরকার নেই। ঠিক আছে, এক কথা বললাম, যদি শিখতে পারেন ভালো, কিন্তু না শিখতে পারলে এটার জন্য নাম্বার চলে যাবে এরকম কিছু না, আপনি আসল জিনিস লিখতে পারলে হয়েছে। আচ্ছা, নেপস আর রিডিউসড এট কার্ডিং এন্ড কম্বিং। কার্ডিং এবং কম্বিং এ হচ্ছে নেপসটা দূর হয়। The amount of reduction highly depends on the machinery performance and overall quality that the spindle wants to achieve. এখন আমি চাইলে কার্ডিং এবং কম্বিং এ অনেক বেশি নেপস ফেলতে পারি, আবার অনেক কম নেপসও ফেলতে পারি। এখন আমার স্প্রিং মিল আসলে কোন ধরনের কোয়ালিটি দিতে যাচ্ছে তার উপর নির্ভর করবে। এখন যখন আমি বেশি নেপস দূর করতে যাব তখন কিন্তু আমার ওয়েস্টেজের পরিমাণ বেড়ে যাবে। এখন এত ওয়েস্টেজ ফেলে আমি আসলে এই কস্ট ইকোনমিক্যালি টিকে থাকতে পারবো কিনা ওইটা একটা বিষয়। ঠিক আছে, এটা নির্ভর করতেছে আসলে কি ধরনের কোয়ালিটি স্প্রিং মিল অ্যাচিভ করতে চাচ্ছে। আচ্ছা, এবার আসি সিড কোড নেপসটা কি। এই যে দেখছেন আপনার এই সিডের আবরণের একটা অংশ এখানে আছে এবং এর সাথে কিছু ফাইবার লেগে থাকে। এইটাকে কেন্দ্র করে আরো কিছু ফাইবার এসে জমা হয়ে একটা নেপস তৈরি করে, এইটাকে বলা হচ্ছে সিড কোড নেপস। দেখেন আগের স্যার যে শোনা নেপস, যায় নাই কিছু স্যার কিছুক্ষণ আগে। কিছুই শোনা নাই। না স্যার, ওই চার্টের পরে যা বলছেন কিছু শুনি নাই, বলছিলেন যে চার্ট লাগবে না, তারপরে যা বলেন কিছু শুনি নাই, নেট ডিস্টার্ব ছিল আমি। আচ্ছা, চার্টের পরে বলছি নেপসটা দূর হয় হচ্ছে কার্ডিং এবং কম্বিং এ, অর্থাৎ কার্ডিং মেশিন এবং কম্বার মেশিনে নেপসটা দূর হয়। এখন নেপস আমি চাইলে অনেক বেশিও দূর করতে পারি, আবার চাইলে অনেক কমও দূর করতে পারি, মেশিনের সেটিং এর উপর নির্ভর করতেছে। আমি যদি সিলিন্ডার এবং কার্ডিং মেশিনে সিলিন্ডার এবং ফ্ল্যাটের স্পিড বাড়াই রাখি, সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যে ডিস্টেন্স কম রাখি, তাহলে নেপস বেশি দূর হবে। কিন্তু যত আমি নেপস দূর করতে যাব আমার কিছু ওয়েস্টেজও বাড়তে পারে। যেমন কম্বারে আমি যদি নেপস বেশি দূর করতে যাই দেখা যাবে ওয়েস্টেজ বেড়ে গেছে। আর যত বেশি ওয়েস্টেজ আমি ফেলবো তত কিন্তু আমার ইয়ার্নের প্রাইস বেড়ে যাবে। এখন এত দামি ইয়ার্ন তৈরি করে আমি আসলে ইকোনমিক্যালি টিকে থাকতে পারবো কিনা সেটা হচ্ছে বিষয়। এই জন্য বলা হয়েছে দ্য অ্যামাউন্ট অফ রিডাকশন হাইলি ডিপেন্ডস অন দ্য মেশিনারি পারফরমেন্স অ্যান্ড দ্য ওভারঅল কোয়ালিটি দ্যাট দ্য স্পিনিং মিল ওয়ান্টস টু অ্যাচিভ। স্পিনিং মিল কি ধরনের কোয়ালিটি অ্যাচিভ করতে যাচ্ছে তার উপর নির্ভর করে আসলে নেপসটা কতটুকু কমবে। এখন কি বুঝেছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, এবার আসি সিড কোড নেপস। সিড কোড নেপস দেখেন এই যে বীজের আবরণের একটা খণ্ডিত অংশ এখানে আটকে আছে এবং এর সাথে কিছু ফাইবার লেগে থাকে
এবং একে সারাউন্ডিং করে আরো কিছু ফাইবার এসে জমা হয়, তাহলে কি একটা গুটির মতো ফর্ম করছে না? এটাকে বলা হচ্ছে সিড কোট নেপস। আগের যে ফাইবার নেপস ছিল, ফাইবার নেপসে কোনো হচ্ছে এই কি বলবো এটাকে, কোনো সিডের কোটের অংশ লাগে নাই, অন্য কোনো হচ্ছে অবলম্বন দরকার হয় নাই, ফাইবার নিজে নিজে হচ্ছে পেঁচাই গেছে। ঠিক আছে, কিন্তু সিড কোট নেপসের ক্ষেত্রে একটা সিডের কোট দরকার হয়েছে, যাকে কেন্দ্র করে ফাইবার এসে জড়াইছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন দুইটার মধ্যে কোনটার সাইজ বড় হবে? সিট কোড ম্যাপসের সাইজ বড় হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু সংখ্যায় বেশি হবে কোনটা? স্যার নেটস বেশি হবে। হ্যাঁ, ফাইবার নেপস কিন্তু সংখ্যায় বেশি হবে, কিন্তু সাইজে বড় হবে সিড কোট নেপস। কারণ একটা সিড কোট নেপস হইতে হইলে সিড কোট লাগবে, আর ফাইবার নেপস হইতে হলে কিছু লাগবে না। আর যদি ইমম্যাচিউর বা ডেড কটন থাকে তাইলে তো আরো বেশি হবে। আচ্ছা, সিড কোট নেপস আর ফ্র্যাগমেন্টস অফ দ্য কটন সিড দ্যাট স্টিল হ্যাভ সাম ফাইবারস অ্যাটাচড। অর্থাৎ কটনের বীজের একটা অংশ যার সাথে এখনো কিছু ফাইবার লেগে আছে। দে আর ক্রিয়েটেড মেনলি ইন জিনিং। যখন জিনিং করা হয় তখন হচ্ছে এরকম অংশ তৈরি হয়। হোয়েন দ্য ফাইবারস আর বিং সেপারেট ফ্রম দ্য সিড, জিনিং এ কি করা হয়, বীজ থেকে ফাইবারটাকে আলাদা করা হয় না, তখন দেখা যায় বীজের এই অংশের সাথে কিছু ফাইবার লেগে ভেঙে গেছে। The amount of seed coat naps in raw cotton depends on the quality and the aggressiveness of the ginning process. জিনিং যখন করছেন তখন আসলে কি মানে জিনিং এর এই প্রসেসে খুব রাফ ভাবে জিনিং করছেন নাকি জেন্টাল ভাবে জিনিং করছেন তার উপর নির্ভর করতেছে। আর দেখা গেছে কিছু কিছু কটন ভ্যারাইটিতে, কিছু কিছু কটন জাতে এমনিতেই সিড কোট নেপস অন্যান্য জাতের চেয়ে বেশি হয়। দ্য নাম্বার অফ সিড কোট নেপস ক্যান স্লাইটলি ইনক্রিজ ইন ওপেনিং অ্যান্ড ক্লিনিং। যখন ব্লোরুমে আপনি হচ্ছে বিটিং করবেন তখন সিড কোট নেপসের সংখ্যাও কিছুটা বাড়ে। দে আর মেনলি রিডিউসড এট কার্ডিং। কার্ডিং এ হচ্ছে প্রধানত এদের দূর করা হয়। ফাইবারনেস, কার্ডিং, কম্বিং দুইটাতেই দূর হয়। সিড কোটনেসটা প্রধানত হচ্ছে কার্ডিং এ দূর হয়। However, the removal of seed coatness is very difficult since the attached fibers tend to stick with the process. কিন্তু এটা দূর করা বেশ কঠিন, কারণ ফাইবার গুলা প্রসেসের সাথে চলে যেতে চায়। এই দুইটা অংশ কি বুঝছেন? তো যখন এই অপটিক্যাল সেন্সর দিয়ে কোনো একটা নেপস যায়, ও যে সিগন্যাল দিবে, একটা সিড কোট নেপস গেলে সিগন্যাল কিন্তু আলাদা হবে, এবং এই দুইটার সাইজও কিন্তু সে মেজার করে। এখানে রিপোর্টটা একটু খেয়াল করেন। এই দেখেন 1 2 3, এই স্লাইভারের 1 2 3 তিনটা রিডিং নেওয়া হয়েছে। প্রথম রিডিং এ ফাইবার নেপস প্রতি গ্রামে ফাইবার নেপস পাওয়া গেছে 120টা। সেকেন্ড রিডিং এ পাওয়া গেছে 119টা। থার্ড রিডিং এ পাওয়া গেছে 96টা। এই নাম্বার অফ অবজারভেশন এন হচ্ছে 3, মিন ভ্যালু 112, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 14, সিবি পার্সেন্ট 12.2। আপনারা ল্যাবে যে কাজ করেন না, এই যে এই কাজটাই করেন। আচ্ছা, এই ফাইবার নেটস এর সাইজ কতটুকু? প্রথমবারে পাওয়া গেছে 607 মাইক্রোমিটার, তারপরে 587 মাইক্রোমিটার, তারপর 557 মাইক্রোমিটার। এটারও এভারেজ এসজিসিবি এখানে আছে। এই সিড কোড নেটসটা খেয়াল করেন, ফাইবার নেটস পাওয়া গেছে 120টা। নেটস এর যে সাইজ দিচ্ছে মাইক্রোমিটার, ওখানে তো স্যার 120টা আছে, তো 607 যেটা দিচ্ছে এটা কি 120 এর এভারেজ? এভারেজ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিড কোড নেটস পাওয়া গেছে মাত্র 9টা। কোথায় 120টা, কোথায় 9টা, এবং 7টা 11টা। দেখেন সিড কোড নেটস সংখ্যায় অনেক কম পাওয়া গেছে, কিন্তু সাইজ দেখেন, এর পাওয়া গেছে এভারেজে 584, আর এর তিনটা রিডিং এর এভারেজে 844। এটা আরো বেশি হয়, 1000-এর উপরেও হয়। সিড কোড নেটসের সাইজ 1000-এর উপরেও হয়। দেখি আরেকটা রিপোর্ট দেখাতে পারে কিনা। এই যে দেখেন এখানে 1000 আছে একটা। এটাও হচ্ছে আপনার কার্ডস লাইব্রেরি, এটাও কার্ডস লাইব্রেরি। এখানে দেখেন 1000 আছে, এর চেয়ে বেশিও হয়। এই মুহূর্তে হয়তো নাই, এর চেয়ে বেশিও হয়। আচ্ছা, নেপস মডিউলের কাজটা কি বুঝছেন? তাহলে নেপস ক্লাসিফিকেশন মডিউল, যদি নেপস ক্লাসিফিকেশন মডিউল নিয়ে আলোচনা করতে পারলে প্রথম কথা হচ্ছে আপনি বলবেন এখানে কি কি ডাটা দেয়। একটা হচ্ছে প্রতি গ্রামে নেপস কয়টা, নেপস এর সাইজ কতটুকু, প্রতি গ্রামে সিড কোড নেপস কয়টা, এবং সিড কোড নেপস এর সাইজ কতটুকু। আরেকটা ডাটা দেখেন নিচে আছে, সেটা পাশে আছে, সেটা হচ্ছে এই ফাইবার নেপস কয়টা এবং সিড কোড নেপস কয়টা। এই দুইটা দেখেন এই একটা যোগফল হচ্ছে টোটাল নেপস কাউন্টে দেয়। অর্থাৎ এই দুইটার যোগফল এবার এখানে দেয়, এই ফাইবার নেটসের সাইজ এবং সিড কোড নেটসের সাইজের এভারেজটা আবার এখানে দেয়, দিয়ে একটা ভ্যালু দেয়। কিন্তু এটা সব এফিস রিপোর্টে পাবেন এরকম না, যদি একটু আগের ভার্সন হয়। মানে ধরেন এই এফিস আসলে কারা তৈরি করে, উস্টার কোম্পানি আছে, প্রিমিয়ার কোম্পানি আছে,
এই উস্টারের যেটা লেটেস্ট মডেল উস্টার এফিস প্রো 2, এইখানে হচ্ছে এই অংশটা আছে, কিন্তু যেটা এফিস প্রো মানে 2 না, শুধু এফিস প্রো, ওইটাতে আমি এটা দেখছিলাম না, শুধু এই অংশটা দেখছিলাম। ঠিক আছে, সব রিপোর্টে যেটা যোগ করে এইরকম কলাম করে দিবে তা নাও হতে পারে, শুধু এটাও দেওয়া থাকতে পারে যদি একটু আগের ভার্সন হয়ে থাকে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, এই জন্য আমি টোটাল নেক্সটটা এখানে আসলে রাখা হয় নাই। আর এই ফরম্যাটের এই অংশটা দরকার নাই, শুধুমাত্র এই যদি নেক্সট ক্লাসিফিকেশন মডিউলে কি কি ডাটা দেয়, একটা হচ্ছে নেপস কাউন্ট পার গ্রাম, সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে নেপস সিএনটি পার গ্রাম, আর নেপসের সাইজ মাইক্রোমিটারে এসসিএন, এসসিএন মানে সিট কোড নেপস, প্রতি গ্রামে কয়টা আছে, সিট কোড নেপসের সাইজ মাইক্রোমিটারে কতটুকু আছে, এটাই। আচ্ছা, আমি এগুলো একটু বলে দিচ্ছি এখানে কি লেখা আছে। ফাইবার নেপস আর ফাইবার এন্টাঙ্গলমেন্টস অফ মোর দ্যান ওয়ান ফাইবার, একাধিক ফাইবার যদি একসাথে লেগে জট পাকায় থাকে সেটাকে বলা হচ্ছে ফাইবার নেপস। দে আর ক্রিয়েটেড ইন জিনিং, জিনিং এর সময় হয়, ব্লো রুমে ওপেনিং ক্লিনিং এর সময় হয়। দে ক্যান বি এলিমিনেট কার্ডিং এবং কম্বিং, কার্ডিং এবং কম্বিং হচ্ছে এলিমিনেট হয়, বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য জেনারেল কন্ডিশন, আপনি কিরকম চাচ্ছেন, সেটিং কিরকম দিবেন তার উপর নির্ভর করতেছে। এ হাই নেপ কন্টেন্ট ইন র কটন উইল inevitably lead to a high neb content in the yarn and fabric। যদি র কটনে নেপস বেশি থাকে, এটা কিন্তু আলটিমেটলি ইয়ার্ন এবং ফেব্রিক পর্যন্ত পৌঁছে যেতে পারে যদি আপনি দূর না করেন, কার্ডিং এবং কম্বিং যদি দূর না করেন, ইয়ার্ন এবং ফেব্রিকে কিন্তু নেপস পৌঁছে যাবে। অ্যান্ড থাস টু সেকেন্ড কোয়ালিটি প্রোডাকশন, ফলে আপনার কোয়ালিটি অনেক ড্রপ করবে। Such quality problems can only be prevented by regular monitoring of all intermediate spinning process with the FS। আচ্ছা, আমি এখন একটা এক্সাম্পল একটু দেখাচ্ছি, দাঁড়ান। যদিও বা আপনাদের মডার্ন ব্লোরুম লাইন নিয়ে আইডিয়া কম, আমি ক্লাসে কয়েকবার জিজ্ঞেস করছিলাম, আপনারা বারবার বলছিলেন কনভেনশনালটাই ভালো। আমি একটা জিনিস একটু দেখাই, দাঁড়ান। এটা হচ্ছে রিটার একটা ব্লোরুম লাইন, আপনারা জাস্ট এই লাইনটা খেয়াল করেন, নিচের অংশটা দরকার নেই, জাস্ট উপরের লাইনটা খেয়াল করেন। এই মেশিনের নামগুলো কি আপনাদের পরিচিত, মানে আগে দেখছেন এরকম কিছু? ইউনিফ্রকটা তো দেখি নাই, বেল ওপেনার তো শুনছি স্যার। আচ্ছা, ওই রিটার কোম্পানির যে বেলন ওপেনার, ওইটার নাম ওরা বলে ইউনিফ্লক, আর ক্রুজলার কোম্পানি ওইটাকে বলা হচ্ছে ব্লেন্ডোমেট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওইটা দরকার নেই, আমাদের মেইন যেটা, এই যে ইউনিক্লিন, এটা হচ্ছে একটা কোর্স ক্লিনার। আর ইউনিস্টোর এই অনেকগুলা কাজই করে, এর মধ্যে ফাইন ক্লিনিংটা বর্তমানে করে। অর্থাৎ এটা হচ্ছে যেটা একটু বড় ট্রাশ সেটাকে ফেলে দেয়, এটা হচ্ছে যেগুলো একটু গুঁড়া গুঁড়া হয়ে গেছে ছোট, এগুলোকে ফেলে দেয়, ধরেন এই। আর এই পাশে হচ্ছে কার্ডিং আছে। এই ধরেন আপনি এই কার্ডিং এর নেপস রিমুভাল এফিসিয়েন্সি জানতে চাচ্ছেন, এই ব্লোরুম থেকে যে ফিডটা আসে কার্ডম্যাট, ওইটার নেপস, ওইটার হচ্ছে এফিস টেস্ট করলেন। আর কার্ডিং মেশিন থেকে যে স্লাইভারটা তৈরি হয়, ওইটার হচ্ছে এফিস টেস্ট করলেন। টেস্ট করলে এরকম একটা সামারি রিপোর্ট হয়, দেখেন এরকম একটা সামারি রিপোর্ট, এটা একটু খেয়াল করেন। এই ফিডে এখানে ধরেন কয়টা 6টা কার্ডিং মেশিন আছে, এগুলো হচ্ছে কার্ডিং মেশিনের নাম্বার। আপনারা কি দেখতে পাচ্ছেন 10, 11, 12, 13, 14, 15, ধরেন 6টা কার্ডিং মেশিন আছে। এই 6টা কার্ডিং মেশিনে কোনটাতে কত নেপস সেটা বের করা হয়েছে। প্রতি গ্রামে 10 নাম্বার কার্ডিং আছে 53টা, 11 নাম্বার, অর্থাৎ স্লাইভারের 10 নাম্বার কার্ডিং মেশিনের স্লাইভারের নেপস বের করা হয়েছে প্রতি গ্রামে 53, 11 নম্বর কার্ডিং মেশিনের স্লাইভারের নেপস বের করেছে প্রতি গ্রামে 61। এভাবে করে 6টা কার্ডিং মেশিনেরই হচ্ছে প্রতি গ্রামে কয়টা করে নেপস আছে সেটা বের করা হয়েছে। এবং এই মেশিনগুলো যে ব্লোরুম থেকে আসতেছিল না ফিড হয়ে কার্ডম্যাট, ওই কার্ডম্যাটেরও এফিস টেস্ট করা হয়েছে, সেখানে পাওয়া গেছে 307টা। অর্থাৎ কার্ডিং মেশিনে যখন প্রবেশ করছে তখন প্রতি গ্রামে নেপস ছিল 307, আর যখন স্লাইভার হয়ে বেরোইছে তখন এক এক মেশিনে এক এক সংখ্যক নেপস ছিল। আপনারা NRE% টার্মটা শুনছেন না, নেপস রিমুভাল এফিসিয়েন্সি? স্যার শুনছি ওয়াইএমএ ছিল। হ্যাঁ, নেপস রিমুভাল এফিসিয়েন্সি কি, ফিডে কতটুকু নেপস ছিল মানে 307, মাইনাস ডেলিভারিতে কয়টা নেপস আছে মানে 53, ডিভাইড বাই ফিডে কয়টা নেপস আছে ইনটু 100%। অর্থাৎ ফিডের থেকে ডেলিভারিতে নেপস তো কমছে, এখন কত পার্সেন্ট সে তাহলে দূর করতে পারছে, সেটা হচ্ছে এনআরই পার্সেন্টেজ। যেমন ধরেন এখানে এক একটা মেশিন এক এক রকম এনআরই পার্সেন্ট শো করছে। ধরেন আপনার ম্যানেজমেন্ট বললো যে না আমি 80%, ধরেন 80 না সরি, ধরেন 78%-এর নিচে হইলে আমি মানবো না। তো দেখেন 78% নিচে এই যে এটা আছে বা এটা আছে, তখন এই মেশিন দুইটা আপনি চিহ্নিত করলেন যে এরা ঠিক মতো নেপস দূর করতে পারে না।
তখন এই মেশিনগুলোর সেটিং আপনি চেঞ্জ আনতে পারেন যে এদের নেপস রিমুভাল এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যেতে পারে। তো এভাবে এফিস করে হচ্ছে সিদ্ধান্ত নিতে হয় যে আসলে আমি নেপস কি রকম আছে, কি লেভেলে আছে, ওর এফিসিয়েন্সি কেমন, আমি কতটুকু দূর করতে পারবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কম্বারের এফিস সামারি রিপোর্ট। এই কম্বার মেশিন মনে করেন 5টা আছে। এই যে ফিড দেওয়া হয়েছিল ল্যাব, সেখানে প্রতি গ্রামে নেপস ছিল 73টা। আর ডেলিভারিতে 1 নম্বর কম্বারে নেপস, 1 নম্বর কম্বার থেকে যে স্লাইভারটা বেরোইছে সেখানে প্রতি গ্রামে নেপস আছে 22টা, 2 নম্বর আছে 27টা। এদেরও আবার নেপস রিমুভাল এফিসিয়েন্সি বের করা হয়েছে, আর 73 থেকে সে কমিয়ে যে 22 করছে, সে কত পার্সেন্ট নেপস দূর করতে পারছে। এখানেও ধরেন আপনি সেট করে দিলেন যে 60%-এর নিচে হইলে সেটা হচ্ছে ব্যবস্থা করতে হবে। দেখেন সবগুলো 60-এর উপরে আছে, তাইলে সবগুলো মেশিনে চলবে। কিন্তু যদি ধরেন আপনার ম্যানেজমেন্ট যদি বলে যে না 65% নিচে হইলে ব্যবস্থা নিতে হবে, সেক্ষেত্রে এই যে এই কার্ডিং দুইটা, এই কম্বার দুইটা হচ্ছে আপনাকে সেটিং চেঞ্জ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, জি স্যার, বুঝছি। ভালো মনে হয় বুঝেন নাই। আচ্ছা, তো জাস্ট একটু একবার রিপিট করলে হবে স্যার, তাহলে বুঝতে পারবো একটু। বুঝি না কি করলে, একবার রিভিউ করলে। স্যার একবার রিপিট করলে আর কি স্যার একটু আচ্ছা আচ্ছা, আমি ভালো রিপিট হতো। করতেছি। বিষয়টা হচ্ছে নেপস যদি বেশি থাকে, সেটা ইয়ার্ন এবং ফেব্রিকের কোয়ালিটিকে খারাপ করে ফেলে। ঠিক আছে, এখন এই নেপস কমানোর উপায় কি? কমানোর উপায় দুই জায়গায়, একটা হচ্ছে কার্ডিং মেশিন আর একটা হচ্ছে কম্বার মেশিন। এখন কার্ডিং এবং কম্বার ঠিক মতো নেপস দূর করতে পারতেছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে এফিস করতে হবে। একটা হচ্ছে কার্ডিং মেশিনের ফিড কার্ডম্যাটের এফিস করবেন। কার্ডম্যাটের এফিস করে ধরেন আপনি পাইছেন প্রতি গ্রামে নেপস আছে 307টা। ওই ফিড যখন কার্ডিং মেশিন পার হবে, স্লাইভারে পরিণত হবে, তখন আবার এফিস করবেন। সেই স্লাইভারে মনে করেন নেপস আছে 53টা, তাইলে ঢুকছে 307টা নেপস, বের হয়েছে 53টা নেপস। ও নেপস দূর করছে কত পার্সেন্ট? 82.7%। এভাবে প্রত্যেকটা মেশিনের নেপস রিমুভাল এফিসিয়েন্সি বের করতে হয়। যদি কোনো মেশিনের নেপস রিমুভাল এফিসিয়েন্সি কম থাকে, তখন হচ্ছে সেই মেশিনের সেটিং বা অন্যান্য জিনিসগুলো চেক করতে হয়। এখন কোন মেশিন ভালো নেপস রিমুভ করতেছে, কোন মেশিন হচ্ছে নেপস রিমুভ করতে পারতেছে না, এটা ধরার জন্য কি এফিস করতে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, ওইটা এখানে বলা হয়েছে যে such quality problems can only be prevented by regular monitoring of all intermediate spinning processes with the FS. ইন্টারমিডিয়েট স্পিনিং প্রসেস মানে এই যে মাঝে যে মেশিনগুলো আছে, এই যে আপনার সুতাতে হচ্ছে রিং ফ্রেমে মাঝে যে মেশিনগুলো আছে, কার্ডিং কম্বার, ওই মেশিনগুলোর আপনার রেগুলার মনিটরিং করতে হবে এফিস এর সাহায্যে। The EFIS NEPS measuring method is the only method officially recognized by ASTM and IDMF স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা একমাত্র এটাকে রেকগনাইজ করা হয়েছে। The NC module distinguishes between the fiber and seed coat NEPS, কোনটা ফাইবার নেপস কোনটা সিড কোট নেপস সেটা আলাদা আলাদা ভাবে সে কাউন্ট করতে পারে। আচ্ছা, এগুলো সব বলেছি। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, নেপস মডিউলটা আশা করি বুঝতে পারছেন। জয় কি এখন বুঝছেন? জি স্যার, জি স্যার, বুঝছি। আচ্ছা, আমি তাহলে পরের মডিউলটা যাই। সেটা হচ্ছে লেংথ অ্যান্ড ম্যাচুরিটি মডিউল। যখন এই সেন্সর, অপটিক্যাল সেন্সরের মধ্যে দিয়ে ফাইবারটা পাস করতেছিল, যতক্ষণ ধরে সিগন্যালটা কন্টিনিউ করে বোঝা যায় যে ততক্ষণ ধরে ওই ফাইবারটা যাচ্ছে, মানে ওই ফাইবারটার লেংথ পাওয়া যায়। এভাবে করে ও কিন্তু 3000টা ফাইবারেরই ডাটা নিতে পারবে, মানে যতগুলা ফাইবার যাচ্ছে সবগুলা ফাইবারের ইন্ডিভিজুয়াল সে লেংথ মেজারমেন্ট করতে পারবে। এইচভিআই কিন্তু এটা পারতো না। এইচভিআই তে আমরা একসাথে অনেকগুলো ফাইবার দিছিলাম, সে হচ্ছে ওইখান থেকে স্পান লেংথ কনসেপ্ট ব্যবহার করে ফাইব্রোগ্রাম তৈরি করতো। কিন্তু এফিস প্রত্যেকটা ফাইবারে যেহেতু ইন্ডিভিজুয়াল লেংথ জানে, তাইলে সে কি একটা কম সর্টার ডায়াগ্রামের মতো করে একটা ডায়াগ্রাম তৈরি করতে পারবে না? এরকম ধরেন আমি প্রত্যেকটা ফাইবার লেংথ জানি, তাইলে বড় ফাইবারটাকে বামে রাখলাম, ছোটটাকে ডানে রাখলাম, এভাবে করে যদি সাজাই, এরকম একটা স্টাপল ডায়াগ্রাম বা স্টাপল ডায়াগ্রাম তৈরি হবে না? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এইচভিআই পারতো না, কারণ এইচভিআই কোনো সিঙ্গেল ফাইবারের লেংথ এইচভিআই জানা ছিল না। ওকে আপনি একসাথে সবগুলো ফাইবার দিচ্ছেন, সেখান থেকে ফাইব্রোগ্রামের মানে ফাইব্রোগ্রাম মেথডের সাহায্যে হচ্ছে লেংথটা মেজারমেন্ট করছিল। কিন্তু এফএস যেহেতু সিঙ্গেল ফাইবার লেংথ জানে, ও হচ্ছে কোন ফাইবার
কোন ফাইবার কতগুলো করে আছে, কোন লেন্থের ফাইবার কতগুলো করে আছে, এই ডাটাটা তার জানা থাকে। ফলে সে এরকম একটা স্টেবল ডায়াগ্রাম তৈরি করতে পারবে। এবং এইখানে আপনারা কম সর্টার ডায়াগ্রাম টার্মটা ইউজ না করলে ভালো হয়, কারণ শার্লি কম সর্টার ইউজ করে ডায়াগ্রামটা পাওয়া গেছিল বলে আমরা কম সর্টার ডায়াগ্রাম বলতাম, যদিও বা ওইটাই স্টেবল ডায়াগ্রাম একই রকম। তো এখানে আপনার স্টেবল ডায়াগ্রাম টার্মটা ইউজ করলে বেটার। তো কম সর্টার ডায়াগ্রামে আপনার যে সকল জিনিস পাইতেন, অর্থাৎ নাম্বার বেসড মিন লেংথ, ওয়েট বেসড মিন লেংথ, আপার কোয়ার্টার লেংথ, এই সবগুলো এখানে পাওয়া যায়। একটা হচ্ছে ওয়েট বেসড মিন লেংথ, নাম্বার বেসড মিন লেংথ। আচ্ছা, যেহেতু আমি প্রত্যেকটা ফাইবার লেংথ জানি, আমি কি লেংথের সিবি বের করতে পারবো না? জি স্যার। হ্যাঁ, এফিস কিন্তু এটা, এইচবিআই কিন্তু এটা পারা সম্ভব না, কারণ ও যেহেতু প্রত্যেকটা ফাইবার ইন্ডিভিজুয়াল লেংথ জানে না, এই জন্য সে কিন্তু লেংথের সিবি বের করতে পারতো না। কিন্তু এফিস কিন্তু পারবে। এফিস এই বাই ওয়েট সিস্টেমেও লেংথের ভেরিয়েশন অর্থাৎ লেংথের সিবি বের করতে পারবে, নাম্বার বেস সিস্টেমেও লেংথের ভেরিয়েশন অর্থাৎ সিবি বের করতে পারবে। আপনাদেরকে নাম্বার বেসড এবং ওয়েট বেসড বিষয়টা মনে আছে? যখন ফাইবার লেংথ পড়াইছিলাম তখন পড়িয়েছিলাম। স্যার Yes, মোটামুটি। sir, আচ্ছা মনে আছে স্যার মোটামুটি। আচ্ছা, ওই নাম্বার বেস এবং ওয়েট বেস সিস্টেম দুইটার ভ্যালুই এফিস প্রদান করতে পারে। আবার আপার কোয়ার্টার লেংথ ওয়েট বেস সিস্টেম এসে প্রদান করে, যদিও এখানে নাম্বার বেস সিস্টেম নাই, কারণ আমি যেহেতু উস্টারটা পড়াচ্ছি, উস্টারের স্ট্যান্ডার্ড রিপোর্টে এই নাম্বার বেস সিস্টেমের ইউকিউএল থাকে না, অনলি ওয়েট বেস সিস্টেমে থাকে, এবং এইটাই বেশি ইউজ হয়। এই যে ইউকিউএল ডাব্লিউ আছে, কিন্তু ইউকিউএল এন দেখবেন এখানে নাই, কারণ উস্টারের রিপোর্টে সাধারণত ইউকিউএল ডাব্লিউ দিয়ে সব কাজ হয়, ইউকিউএল এনটা থাকে না। এই এল ডাব্লিউ অর্থাৎ ওয়েট বেস সিস্টেমে মিন লেংথ, এল এলডব্লিউসিবি অর্থাৎ ওয়েট বেস সিস্টেমে লেংথের ভেরিয়েশন সিবি পার্সেন্টেজ, নাম্বার বেস সিস্টেমে মিন লেংথ, নাম্বার বেস সিস্টেমে লেংথের সিবি, আপার কোয়ার্টার লেংথ ওয়েট বেস সিস্টেমে। আবার শর্ট ফাইবার কন্টেন্ট ওয়েট বেস সিস্টেমে বের করতে পারে, শর্ট ফাইবার কন্টেন্ট নাম্বার বেস সিস্টেমে বের করতে পারে। এখানে যে নিচে লেখা আছে <12.7 মিলিমিটার, এটার মানে এটা আশা করি বুঝতে পারছেন, কারণ শর্ট ফাইবার হচ্ছে তারা যাদের দৈর্ঘ্য 12.7 মিলির চেয়ে ছোট, সেটা এখানে নিচে দিয়ে লেখা আছে। এই ভ্যালুটাই যে 25.6, এগুলো হচ্ছে পার্সেন্টেজে। শর্ট ফাইবার কন্টেন্ট অলওয়েজ হচ্ছে পার্সেন্টেজে প্রকাশ করে। টার্মগুলো আশা করি পরিচিত লাগতেছে, কারণ এগুলা কিছুদিন আগেই পড়াইছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এই যে এগুলো সব হচ্ছে লেংথের ডাটা। আরেকটা দেখেন ডাটা দিচ্ছে 5% লেংথ বাই নাম্বার। এই জিনিসটা আপনাদের জন্য নতুন। 5% লেংথ বাই নাম্বার, এই জিনিসটা আগে বলা হয় নাই। এই যে এই ডায়াগ্রামটা খেয়াল করেন, এই 25%, এই ধরেন আমি 0 থেকে 100%, এখানে কি বড় বাম পাশে বড়, তারপর ডানে হচ্ছে আস্তে আস্তে ছোট, এভাবে হচ্ছে ফাইবার গুলো সাজানো হয়েছে। তো এই ইউকিউএল কোনটা? এই বাম পাশের 25% যে পজিশনটা আছে, ওই ফাইবারের লেন্থটা হচ্ছে ইউকিউএল, তাই তো? নাম্বার বেস সিস্টেমে ঠিক 25%, আর যদি ওয়েট বেস সিস্টেম হয় একটু বামে সরে যাবে। এখানে একটা 5% পজিশন আছে না, একটা 5% পজিশন থাকবে না এখানে? জি স্যার। হ্যাঁ, এই 5% পজিশনের যে ফাইবারটা আছে ওইটার যে লেংথ, ওইটাকে বলা হয় 5% এল এন। অর্থাৎ নাম্বার বেস সিস্টেমে এই বাম পাশে যে বড় 5% ফাইবার আছে, ওই 5% ফাইবার মধ্যে যেটা একদম বরাবর 5% পজিশনটাতে আছে, ওই ফাইবারটার লেংথ হচ্ছে 5% এল এন। আপনারা কি এই জিনিসটা বুঝছেন? জি স্যার, মানে টোটাল ডায়াগ্রামে 20 ভাগের 1 ভাগটা শুরু থেকে। 20 ভাগের 1 ভাগ, বলা যায়। 20 ভাগের 1 ভাগ যেটা একদম বরাবর 5% পজিশন, ওইখানে যে ফাইবারটা আছে ওইটার লেংথ। ঠিক আছে, ওইখানে যে ফাইবারটা আছে ওইটার লেংথ। দেখেন এটা কিন্তু ওয়েট বেস সিস্টেম, নাম্বার বেস সিস্টেম। ওয়েট বেস সিস্টেম হলে কিন্তু আবার বামে সরে যাইতে পারতো। এটা কিন্তু নাম্বার 5% এলএন যেটা, এটা কিন্তু নাম্বার বেস সিস্টেম। The 5% length by number is the length of the longer 5% of all fibers in a cotton sample. বাম পাশে যে 5% লম্বা ফাইবার আছে, ওইখানের লেংথটা হচ্ছে 5% এলএন। আচ্ছা, এখানে কি কোথাও ইফেক্টিভ লেংথ দেখাইছে? ইফেক্টিভ লেংথ, এই স্টেবল ডায়াগ্রাম ইফেক্টিভ লেংথ থাকার কথা না? জি স্যার। হ্যাঁ, ইফেক্টিভ লেংথটা কিন্তু এখানে নাই। এবং আমরা যখন রোলার সেটিং করছিলাম তখন কিন্তু ইফেক্টিভ লেংথ ধরে হচ্ছে রোলার সেটিং করছিলাম। তো এখানে ইফেক্টিভ লেংথ নাই, কিন্তু এই যে 5% এলএন যেটা আছে না, এইটা ধরে রোলার সেটিং করা যায়। আপনি 5% এলএন ধরে এখন রোলার সেটিং করতে পারবেন।
যদিও বা এফেক্টিভ লেন্থ হচ্ছে উস্টারের স্ট্যান্ডার্ড রিপোর্টে নাই, কিন্তু 5% এলএন ধরেই হচ্ছে স্ট্যান্ডার্ড করা যেতে পারে। আচ্ছা, এই মডিউলটার নাম কি? এল অ্যান্ড এম না, অর্থাৎ লেংথ অ্যান্ড ম্যাচুরিটি মডিউল না? তো ম্যাচুরিটি রিলেটেড 3টা ডাটা এখানে আছে। একটা হচ্ছে ফাইননেস, মিলিটেক্স এককে ফাইননেস। এইচবিআই তে ডাটাটা দিতে হচ্ছে মাইক্রোনিয়ারে। এফিস হচ্ছে মিলিটেক্স এককে দেয়। 1000 মিটারের ওজন যদি 1 মিলিগ্রাম হয় সেটা হচ্ছে। আরেকটা দেয় হচ্ছে ম্যাচুরিটি রেশিও। আমরা এই কস্টিক সোডা অপটিক্যাল মাইক্রোস্কোপ মেথডে ম্যাচুরিটি রেশিও দেখছিলাম না, m = n - d 200 + 0.7। ওই যে ম্যাচুরিটি রেশিও, ওইটা সেখানে বের করে, কিন্তু কোনো ধরনের কস্টিক সোডা ইউজ করতে হয় না। সে অপটিক্যাল সেন্সরের সাহায্যেই হচ্ছে ম্যাচুরিটি রেশিওটা বের করে। আর একটা হচ্ছে ইমম্যাচিউর ফাইবার কন্টেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে আমি একটু ডিটেলসে যাই। স্যার যেহেতু আমরা গ্রাফটা জানি, ইফেক্টিভ লেন্থ কি আমরা মেজার করতে পারবো না স্যার? গ্রাফটা তো আপনি জানেন না, গ্রাফটা তো এফিস জানে। মানে ওটা শো করবে না ডাটা ডায়াগ্রামটা? পোস্টারেরটাতে এফেক্টিভ লেন্থ শো করে না রিপোর্টে, প্রিমিয়ারেরটা আমার যত মনে পড়তেছে করে। অর্থাৎ উস্টার ওদের রিপোর্টটা যেভাবে সাজাইছে ওইখানে এফেক্টিভ লেন্থ রাখে নাই, এর বদলে 5% এলএন রাখছে, এবং ওরা 5% এলএন ধরে হচ্ছে রোলার সেটিং করতে বলছে। আর প্রিমিয়ারের রিপোর্টে আমার যত মনে পড়তেছে এফেক্টিভ লেন্থ আছে, মানে এখান থেকে এফেক্টিভ লেন্থ আসলে বের করা সম্ভব, কিন্তু ওইভাবে হয়তো প্রোগ্রামিংটা করা হয় নাই উস্টারেরটা, কিন্তু চাইলে সম্ভব। আপনার প্রশ্নের জবাব কি পাইছেন? জি স্যার, জি স্যার, বুঝছি। চাইলে সম্ভব, চাইলে সম্ভব। আচ্ছা, আমি এই ফাইননেসটাতে একটু আসি। আচ্ছা, দ্য এফএস মেজার্স ম্যাচুরিটি ইনডিরেক্টলি বাই মেজারিং দ্য ফাইবার শেপ। যখন ফাইবারটা এই লাইট সোর্স এবং ডিটেক্টরের মাঝখান দিয়ে পাস করতেছিল, তখন লাইটটা কি স্ক্যাটার করছে না, ছড়াই গেছে না ওর গায়ে পড়ে? ওর গায়ে ওই ফাইবারটার উপরে পড়ে লাইটটা কিন্তু ছড়াই গেছে, কারণ লাইটটা ডিরেক্ট ফাইবারের উপর পড়তেছে, ফলে লাইটটা স্ক্যাটার করছে, ছড়াই গেছে। ওই লাইটটাকে আপনার অপটিক্যাল সেন্সরের সাহায্যে ডিটেক্ট করা হয়। আমি একটু পড়ি। দ্য এফএস মেজার্স ম্যাচুরিটি ইনডিরেক্টলি বাই মেজারিং দ্য ফাইবার শেপ। ইচ টাইম এ ফাইবার passes the optical sensors, two signals are detected from two different angles by optical sensor. এখন যদি ফাইবারটা একটু মোটা হয়, তখন যে অ্যাঙ্গেলে লাইট যাবে, ফাইবারটা চিকন হলে কিন্তু ওই অ্যাঙ্গেলে লাইট যাবে না। এখন লাইটটা আসলে কিভাবে আসতেছে, ছড়াচ্ছে কিভাবে, ওইটা দেখে সে বুঝে ফাইবারটা কি একটু মোটা নাকি ফাইবারটা পাতলা। যেমন নিচের ছবিটা খেয়াল করেন, এইখানে বাম পাশের ফাইবারগুলা, ফিগার 10 শোস এ কোর্সার ফাইবার টাইপ। এই যে বাম পাশের গুলো একটু মোটা টাইপের, আর এন্ড এ ফাইনার ফাইবার টাইপ, এই ডান পাশের গুলো একটু চিকন টাইপের। এই বাম পাশের মোটা ফাইবারের মধ্যে দেখেন এই ফাইবারটা একটু থিক মনে হচ্ছে না, বাকিগুলো মনে হচ্ছে পাতলা। এটা একটু থিক মনে হচ্ছে না? ওই দুইটা সিগন্যাল যখন সে ডিটেক্ট করে, সে বুঝতে পারে এটা কি থিক নাকি ফ্ল্যাট। যদি এরকম থিক হয় এবং কনভলিউশন থাকে, যেমন এই ফাইবারটা কনভলিউশন আছে, অথবা যদি চিকন ফাইবারের মধ্যে চিন্তা করি, এখানেও কিন্তু এই ফাইবারটা বাকিগুলোর চেয়ে একটু থিক মনে হচ্ছে এবং নর্মাল কনভলিউশন আছে। এই দুইটা ফাইবার হচ্ছে আপনার ফুললি ম্যাচিওর। দ্য লেফট ফাইবার হ্যাভিং দ্য টিপিক্যাল কনভলিউশনস অফ এ ম্যাচিওর কটন ফাইবার লুকিং থিক। এই ধরনের শেপ যখন সে ডিটেক্ট করে, তখন সে ধরে নেয় যে ফাইবারটা ম্যাচিওর। আর যদি মাঝামাঝি পোর্শনটা আসেন, দ্য মিডল ফাইবার উইথ লেস অবভিয়াস কনভলিউশনস বিং মোর ফ্ল্যাট, যদি এরকম স্ট্রাকচার পায় যে কনভলিউশন অত ভালোভাবে নাই এবং কিছুটা তুলনামূলক ফ্ল্যাট লাগতেছে, তখন সে ধরে নেয় সেটা হচ্ছে ইম্যাচিওর। আর যদি টোটালি এরকম ফ্ল্যাট লাগে, এই যে এই ফাইবারটা এবং এই ফাইবারটা যদি টোটালি এরকম ফ্ল্যাট লাগে, কোনো কনভলিউশন নাই, সেক্ষেত্রে সে এটাকে ধরে নেয় হচ্ছে ডেড। অপটিক্যাল সেন্সরের সাহায্যে সে শেপ দেখে আইডেন্টিফাই করে এটা কি ম্যাচিওর, ইম্যাচিওর নাকি ডেড। কোনো ধরনের কস্টিক সোডা ইউজ করা হয় না। আমি কি বোঝাতে পারছি? তার মানে স্যার অপটিক্যাল দ্বারা হচ্ছে সবচেয়ে চিকন দ্বারা হচ্ছে মোটাটা হচ্ছে ডেড ও কাউন্ট করে, আর হচ্ছে হুম। মিডিয়াম চিকন, লেয়ার আচ্ছা আচ্ছা, ওই চিকন মোটা না, জিনিসটা হচ্ছে থিক নাকি ফ্ল্যাট, মানে রডের মতো লাগতেছে নাকি ফিতার মতো লাগতেছে। ধরেন ওই তো স্যার, ফাইবারের কিন্তু মতো। পাশ থেকে দেখলে তো স্যার এটা একদম চিকন হয়ে যায় না, এই যে বি অ্যাপতে যেমন আছে। হ্যাঁ, বিয়ের গুলো তো চিকন, এগুলো হচ্ছে ফাইনার টাইপস। ধরেন আপনার ফাইবারটাই হচ্ছে চিকন ধরনের, তখন ওই চিকন ফাইবারের মধ্যেও কিন্তু আপনার ম্যাচিউর ইম্যাচিউর ডেট থাকতে পারে।
আবার মোটা ফাইবার মধ্যেও ম্যাচিউর ইম্যাচিউর ডেক থাকতে পারে, তাই নাকি? জি স্যার। আপনার এই ম্যাচুরিটি ডিপেন্ড করতেছে কি সেলুলোজ কতটুকু ডিপোজিট করছে। তো ফাইনার ফাইবার মধ্যেও যদি সেলুলোজ বেশি ডিপোজিট করে সেক্ষেত্রে সেটা তো ম্যাচিউর হিসেবে আসবে। আচ্ছা, the FS measurement techniques is able to see the differences in the shape of the fiber. ফাইবারের শেপের মধ্যে এই ডিফারেন্সটা এফএস হচ্ছে ডিটেক্ট করতে পারে। The shape of the fibers is directly related to the maturity of the fibers. যেমন ধরেন আমি যদি ধরেন এফএস শেপটা জানে, মানে কি পেরিমিটারটা জানে না ফাইবারের। এফএস যদি প্রত্যেকটা ফাইবারের শেপ জানা থাকে, তার মানে কি সে পেরিমিটারটা জানে, ওই সেম পেরিমিটার নিয়ে সে একটা বৃত্ত আঁকতে পারবে না? এই জিনিসটা আপনাদের ম্যাচুরেশন বলছিলাম। ধরেন আমি কোনো একটা ফাইবারের শেপ জানি, শেপ জানে মানে হচ্ছে পেরিমিটার জানি, তো এই সেম পেরিমিটার নিয়ে আমি একটা বৃত্ত কল্পনা করতে পারবো না। তো এই অরিজিনাল ফাইবারের এরিয়া এবং এই বৃত্তের এরিয়া তো এক না। এই A1 কে যদি A2 দিয়ে ভাগ দিই তাহলে কি পাওয়া যায়? অরিজিনাল ফাইবারের এরিয়াকে এই ইমাজিনারি ফাইবারের এরিয়া দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে কি পাওয়া যেত? স্যার ম্যাচুরিটি রেশিও। না, এম পাইতাম না, আমরা পাইতাম ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং, থিটা পাইতাম। আচ্ছা আচ্ছা থিটা সমান হচ্ছে এইটার এরিয়া ডিভাইড বাই এই ইমাজিনারি ফাইবারটার এরিয়া। তো যখন একটা একটা করে ফাইবার যাচ্ছে, লাইট স্ক্যাটার হচ্ছে, সে দুইটা সিগন্যাল ডিটেক্ট করতেছে, ডিটেক্ট করে সে ফাইবারটার শেপটা জানতেছে। শেপ যদি জানা থাকে মানে পেরিমিটার যদি জানা থাকে, সে ইমাজিনারি সেম পেরিমিটার নিয়ে একটা বৃত্ত আঁকতে পারবে। তো দুইটার এরিয়াকে রেশিও করে সে থিটাটা বের করে। এই থিটা যদি জানা থাকে, থিটা থেকে এম বের করা যাবে না, কারণ এম সমান এই থিটা সমান কি 0.577 ইন্টু এম। ফলে থিটা থেকে পরে কিন্তু সে ম্যাচুরিটি রেশিও অর্থাৎ এমও বের করতে পারবে। এবং রিপোর্টে সে কিন্তু থিটা প্রকাশ করে না, সে কিন্তু ম্যাচুরিটি রেশিও এই যে এমটাই প্রকাশ করে, এই যে 0.88 বা 0.89 হতে পারে, অন্য কিছু হতে পারে। যেমন আরেকটা রিপোর্টে দেখি এই যে 0.91 0.92, এগুলোই তো ম্যাচুরিটি রেশিও, তাই না? আপনারা কি বুঝতেছেন? জয়, আপনি কি বুঝতেছেন কিছু? স্যার ওই যে এরিয়া দ্বারা ভাগ দিলে কি হয়েছে ওটা একটু আরেকটু বলেন স্যার। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, এই ছবিটা কি মনে আছে আপনাদের? আপনাদের যখন ম্যাচুরিটি পড়াইছিলাম তখন এরকম একটা ছবি দেখাইছিলাম, যে ধরেন আমি একটা ফাইবারের পেরিমিটার জানি, এই সেম পেরিমিটার নিয়ে আমি একটা বৃত্ত যদি আঁকি, এই বৃত্তের এরিয়া এবং এই ফাইবারটার এরিয়া কি কখনো সমান হবে? দুইটার এরিয়া সমান হবে না, পরিধি এর সমান হতে পারে কিন্তু এরিয়া সমান হবে না। পেরিমিটার একই রাখা হয়েছে কিন্তু এরিয়া কিন্তু সমান না। তো আমি যদি এই ফাইবারের এরিয়াকে এই ইমাজিনারি যে সার্কুলার অংশটা, গোল অংশটা দিয়ে এরিয়া দিয়ে ভাগ দিই, এই ভাগফল কি কখনো ওয়ান হবে? যদি ওয়ান হইতো তাইলে বলতাম যে ফুললি ম্যাচিউর হয়ে গেছে, কারণ একটা ফাইবার যদি পুরোটাই সেলুলোজে ভরে যায়, কোনো লুমেন না থাকে, এর চেয়ে বেশি ম্যাচিউর তো হওয়া সম্ভব না। মানে দেখেন সেলুলোজ দিয়ে ধরেন পুরোটা ভরে গেছে, কোনো লুমেন নাই, তখনই তো এরকম গোল একটা সার্কুলার অংশ তৈরি হবে। কিন্তু দেখা যায় যে মাঝখানে একটা লুমেন থাকে, ফলে এইটার যে এরিয়া এবং এইটার এরিয়া কখনো ম্যাচ করে না। যদি ম্যাচ করতো তাহলে জিনিসটা ওয়ান হয়ে যেত। তো আমি যদি এই অরিজিনাল ফাইবারের এরিয়াটাকে এই ইমাজিনারি ফাইবার এরিয়া দিয়ে ভাগ দিই, তখন হচ্ছে আমি ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং বা থিটা পাই। এই থিটার মান যত বেশি হয় তত হচ্ছে ম্যাচিওর। মানে থিটার মান হাইয়েস্ট কত হতে পারে? ওয়ান। ওয়ানের যত কাছে যেতে পারবে তার মানে তত সে ম্যাচিউরিটি লাভ করছে, তাই না? জি স্যার। হ্যাঁ। এখন এফিস কি করতেছে? এফিস হচ্ছে একটা একটা করে ফাইবার অপটিক্যাল সেন্সরের মধ্যে দিয়ে হচ্ছে পাস করতেছে।
অপটিক্যাল সেন্সর মধ্যে পাস করতেছে। যখন ফাইবারটা যাচ্ছে লাইট পড়ে বিক্ষিপ্ত হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ওই লাইটটাকে দুইটা সেন্সর হচ্ছে ক্যাচ করতেছে, ছড়িয়ে যাওয়া লাইটটাকে দুইটা সিগন্যালকে ডিটেক্ট করতেছে। ডিটেক্ট করে সে যে ফাইবারটা পাস করলো এই ফাইবারের শেপটা ডিটেক্ট করে, এই ফাইবারের আকৃতিটা বা শেপটা কিরকম। শেপ ডিটেক্ট করা মানে কি, সে এই ফাইবারটা পেরিমিটার জেনে ফেলবে, তাই না? জি স্যার। হ্যাঁ, শেপ মানে যার পেরিমিটার জেনে ফেলবে। যদি তার পেরিমিটার জানা থাকে, সে সেম পেরিমিটার নিয়ে একটা বৃত্ত নিজে নিজে আঁকতে পারবে না? বৃত্ত যদি নিজে নিজে আঁকতে পারে, সেইটার এরিয়াও সে বের করতে পারবে এবং অরিজিনাল ফাইবারের এরিয়াও সে বের করতে পারবে। তো এই এরিয়াটাকে যদি এই এরিয়া দিয়ে ভাগ দেয় তাইলে তো থিটা চলে আসবে, এবং থিটাই তো ডিগ্রি অফ সেল ওয়াল থিকনিং। The EFIS measurement techniques able to see the differences in the shape of the fibers. The shape of the fibers is directly related to the maturity of the fiber. অর্থাৎ ফাইবারের শেপের সাথে ম্যাচুরিটির ডিরেক্ট সম্পর্ক, বা বলা যায় ডিগ্রি অফ সেল ওয়াল থিকনেসের সম্পর্ক। টু ক্যালকুলেট দ্য মিন ডিগ্রি অফ থিকনিং থিটা, a cross section of a circular cross section of the measured fiber having perimeter p is calculated. এই যে ফাইবারটা আমার পাস করলো সেই ফাইবারটার পেরিমিটার পি নিয়ে একটা সার্কুলার ক্রস সেকশন কল্পনা করা হয়, এবং পরবর্তীতে এই অরিজিনাল ফাইবার এরিয়াকে এই ইমাজিনারি ফাইবার এরিয়া দিয়ে ভাগ দিয়ে থিটাটা বের করা হয়। এখন কি বুঝছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, আরেকটা ডাটা সে দেয়, সেটা হচ্ছে ইমম্যাচিউর ফাইবার কন্টেন্ট, এটাকে বলে আইএফসি। ইমম্যাচিউর ফাইবার কারা? এই এফিস এর সংজ্ঞা অনুসারে যদি টোটাল ফাইবারের এরিয়ার তুলনায় ওয়ালের এরিয়া, এই ওয়ালের এরিয়া 25%-এরও কম হয়, তাইলে সেই ফাইবারটাকে ইমেচিউর ফাইবার ধরা হয়। আমরা ম্যাচুরিটি চ্যাপ্টারে এই দুইটা আলাদা সিস্টেম দেখছিলাম, একটা ছিল ব্রিটিশ, একটা ছিল আমেরিকান। ব্রিটিশ মেথডে ছিল 1/5, আর আমেরিকান মেথডে ছিল হচ্ছে এই 1/4, এই যে কোয়ার্টার। এফিস যে 25% বলতেছে, এটা কার সাথে ম্যাচ করতেছে? অর্থাৎ টোটাল এরিয়ার 25%-এরও কম জায়গা যদি ওয়াল দ্বারা ফিল আপ থাকে, তাহলে সেই ফাইবারটাকে বলা হচ্ছে ইম্যাচিউর। তাহলে এটা কার সাথে মিলতেছে? আমেরিকান। হ্যাঁ। আচ্ছা, তো টোটাল ফাইবারের কত পার্সেন্ট ইম্যাচিউর সেটা কি সে আইএফসি পার্সেন্ট হিসেবে প্রকাশ করে? ইম্যাচিউর ফাইবার কন্টেন্ট এটা পার্সেন্ট হিসেবে প্রকাশ করে। তাহলে এই ভ্যালুটা বড় হলে ভালো না ছোট হলে ভালো? বড় হইলে ভালো। বড় হলে ভালো। বড় মানে কি, ইম্যাচিউর ফাইবার বেশি না? তো বড় হইলে না ম্যাচিউর হবে, মানে পার্সেন্টেজটা। আচ্ছা, ধরেন আপনার কাছে 100টা ফাইবার আছে, 100টা ফাইবার মধ্যে 10টা ফাইবারের ওয়ালের থিকনেস টোটাল এরিয়ার 25%-এর চেয়ে কম, তাহলে এই 10টা ফাইবার কি ইম্যাচিউর না? জি স্যার। তাইলে আমি বলবো আইএফসি হচ্ছে 10%। যদি এই জিনিসটা 5টা ফাইবারের ক্ষেত্রে হইতো, তাইলে বলতাম আইএফসি 5%। কোন এটা ভালো হইলো, 10% থাকা ভালো না 5% থাকা ভালো? আচ্ছা স্যার, আইএফসি কথা বলছিলেন, আমি বলছি থিটার হ্যাঁ, কথা বলছিলেন স্যার। না, থিটা তো আর পার্সেন্টে প্রকাশ করে না, থিটা তো হচ্ছে হাইয়েস্ট 1 হইতে পারে, দশমিকে প্রকাশ করা হয়। আচ্ছা, আইএফসি তাহলে কি কম হলে ভালো না? মানে যত কম পার্সেন্ট হচ্ছে ইমেচুর ফাইবার আছে তত ভালো, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার আসি ফাইননেস, অর্থাৎ এই যে লেংথ এবং ম্যাচুরিটি। লেংথের ডাটাগুলো দেখলাম, আর ম্যাচুরিটি মডেলের মধ্যে 3টা ডাটা আছে, একটা হচ্ছে ম্যাচুরিটি, একটা হচ্ছে আইএফসি, আর একটা হচ্ছে ফাইননেস। তো এইচবিআই ফাইননেসটা প্রকাশ করতো মাইক্রোনিয়ারে, আর এফএসটা প্রকাশ করে হচ্ছে মিলিটেক্সে। Fiber fineness Militex is determined optically on the FS by analyzing the fiber shape passing the sensor. যে ফাইবারটা পাস করতেছে ওইটার শেপ থেকেই সে ফাইননেসটা মেজার করে, এবং একটা ফর্মুলা বা অ্যালগরিদমের সাহায্যে এটা মেজার করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো এয়ার ফ্লো মেথড না, এটা অপটিক্যালি সেন্সরের সাহায্যে ওর শেপটা দেখে ও ডিটেক্ট করে এই ফাইবারের ফাইননেস কত হবে, যেটা এইচবিআই তে এয়ার ফ্লো মেথডে করতো। তাইলে এইচবিআই হচ্ছে মেজার করে, আর এখানে কি ক্যালকুলেট করতেছে না অ্যালগরিদমের সাহায্যে। তাহলে কোনটা বেটার, এইচবিআই এরটা না এফিস এরটা? স্যার এই এফিসিয়েন্টটা।
এফিসিসেরটা বেটার। এফিস তো হচ্ছে আসলে মেজার করতেছে না, সে শেপ দেখে ক্যালকুলেট করতেছে। আর এইচবিআই অরিজিনালি মেজার করতেছে, তাহলে এইচবিআই টা বেটার। আচ্ছা, as mentioned before, mature fibers do contain more cellulose than the immature fiber. ইমম্যাচিউর ফাইবার তুলনায় ম্যাচিউর ফাইবারে কিন্তু সেলুলোজ বেশি থাকে। ফলে ম্যাচিউর ফাইবারস আর অলসো হেভিয়ার ফাইবার দ্যান ইমম্যাচিউর। ফলে ইমম্যাচিউর চেয়ে ম্যাচিউরের কিন্তু ওজন বেশি হবে, ওয়েট বেশি হবে। ফলে দেখা যায় ম্যাচিউর ফাইবার যদি হয় তাইলে তার ফাইননেসও বেশি হবে সাধারণত। আর যেগুলো হচ্ছে কম ম্যাচিউর সেগুলো সেলুলোজ কম, ফলে দেখা যায় তাদের ফাইননেস ভ্যালু কম হয়। এবং মিলিটেক্স ভ্যালুগুলো এরকম থাকে 150 থেকে 180 এই লেভেলে থাকে, রিপোর্টে এভাবে শো করে, এই যে এইভাবে। আচ্ছা, এই গেল আপনার লেংথ এন্ড ম্যাচুরিটি মডিউল। লাস্ট আরেকটা মডিউল বাকি আছে, সেটা হচ্ছে ট্রাশ মডিউল। এই যে এতক্ষণ আমরা দেখছিলাম ফাইবার এই পথে চলে আসছে, এখানে হচ্ছে টেস্ট হয়েছে। এই যে নেভস ক্লাসিফিকেশন মডিউল, লেংথ এন্ড ম্যাচুরিটি মডিউল সব আর ট্রাশ এন্ড ডাস্ট হচ্ছে এই পথে আসছে, এই পথে হচ্ছে ট্রাশ এন্ড ডাস্ট টেস্ট হবে। যেভাবে ফাইবারের সেন্সরে একটা লাইট সোর্স আছে, লাইট ডিটেক্টর আছে, একইভাবে ট্রাশ এবং ডাস্টের সংখ্যা এবং সাইজ মেজারমেন্টের জন্য লাইট সোর্স আছে, লাইট রিসিভার আছে, কিন্তু দুইটা আলাদা সেকশন। ফাইবারটা এক জায়গায় হয়, ট্রাশ এবং ডাস্টেরটা আরেক জায়গায় হয়। একইভাবে লাইট সোর্স আছে, লাইট রিসিভার আছে, সামনে দিয়ে যখন ট্রাশ যায় ওইটার সাইজ যদি বড় হয় তাহলে সে ডিটেক্ট করে এটা ট্রাশ, আর যদি ছোট হয় তাহলে সে ডিটেক্ট করে এটা হচ্ছে ডাস্ট। কারণ এরকম একটা সাইজ আছে যে 500 মাইক্রোমিটার হচ্ছে বড় হইলে ট্রাশ, 50 থেকে 500 মাইক্রোমিটার হইলে সেটা হচ্ছে ডাস্ট। তো যখনই একটা ট্রাশ যাবে সেইটার যে ভোল্টেজ লেভেল হবে, একটা ডাস্ট মানে ট্রাশ যখন যাবে সেটার যে ভোল্টেজ লেভেল হবে, ডাস্ট গেলে কিন্তু সেটার ভোল্টেজ লেভেল সেম হবে না। ওই ভোল্টেজের ওয়েভ ফর্ম দেখে সে ডিটেক্ট করে এটা কি ট্রাশ নাকি ডাস্ট, এবং কি কি ডাটা সে শো করবে। ডাটা মানে এই মডিউলে ডাটা দেয় হচ্ছে এগুলা। একটা দেয় হচ্ছে প্রতি গ্রামে ডাস্ট কয়টা আছে, ডাস্টের সাইজ কত মাইক্রোমিটার। প্রতি গ্রামে ট্রাশ কয়টা আছে, ট্রাশের সাইজ কত মাইক্রোমিটার। এবং এই ট্রাশ এবং ডাস্ট এগুলো আসলে কত পার্সেন্ট, এটাকে ভিএফএম পার্সেন্ট বলে। ভিএফএম মানে হচ্ছে ভিজিবল ফরেন ম্যাটার। এটা ডাস্ট এবং ট্রাশ দুইটা কি গণনা মানে দুইটা কি হচ্ছে অ্যাকাউন্টসে নেয় অথবা দুইটা কি বিবেচনা করে, এই একটা পার্সেন্টেজ প্রকাশ করে। আমরা শার্লি ট্রাশ অ্যানালাইজার পড়ছিলাম না, ম্যানেজমেন্টের পড়েছি কিনা মনে নাই, বাকি সবাই পড়ানো হয়েছে। যে শার্লি অ্যানালাইজার একটা ইনস্ট্রুমেন্ট পড়ছিলাম না এরকম, নো স্যার, সেখানে আমাদের টিএমএ পড়ানো হয়নি। আচ্ছা বাকিদের পড়ানো হয়েছে। এই শার্লি অ্যানালাইজারে টোটাল ফাইবারের কত পার্সেন্ট ট্রাশ এবং কত পার্সেন্ট ডাস্ট সেইটা বের করা হয়। তো এইখানে এফিসে যে ভিএফএম পার্সেন্টটা বের করতেছে, এইটার সাথে ওই শার্লি অ্যানালাইজারের রিপোর্ট প্রায় খুব ভালোভাবে মিলে যায়। It relates very well to gravimetric measurement methods such as Sharley analyzer. Sharley analyzer কে gravimetric measurement কেন বলা হয়েছে, কারণ ওইখানে কিন্তু ট্রাশ এবং ডাস্ট আলাদা করে ওটা ওজন নিতে হইতো, ওজন নিয়ে ফিডের সাপেক্ষে পার্সেন্ট করতে হইতো। মানে ওজন নেওয়া লাগতে বলে ওইটা গ্রাভিমেট্রিক মেজারমেন্ট বলা হচ্ছে। ওইটার সাথে এইখানে এই যে অপটিক্যাল মেথডে যে ভিএফএম পার্সেন্ট বের করতেছে, অর্থাৎ টোটালের কত পার্সেন্ট হচ্ছে ট্রাশ এবং ডাস্ট, সেইটা রেজাল্টটা খুব ভালোভাবে ম্যাচ করে। আমি কি বোঝাতে পারছি? দীপকে বুঝছেন? হ্যাঁ না বলেন, না বললে তো আলাদা। হ্যাঁ স্যার, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, এই গেল আপনার 3টা মডিউল। আর একটা মডিউল বাকি আছে, সেটা হচ্ছে অটোজেট। অটোজেট আগেই বলছি এটা কিন্তু কোনো কিছু টেস্ট করে না। আপনাদের এইটা কি মনে আছে কিনা দাঁড়ান, এই অটোকোনার মেশিন কি মনে আছে বা কোথাও কি দেখছিলেন? অটোকোনার মেশিন ল্যাবে তো দেখছেন আশা করি সবাই। স্যার ওয়াইএম ল্যাবে দেখেছি হ্যাঁ, স্যার। ওয়াইমানের ল্যাবেটা দেখছিলেন, দাঁড়ান। এখন আমরা শুরুতে যে ভিডিও দেখছিলাম, একজন লোক 500 মিলিগ্রাম ফাইবার নিচ্ছে, সেটাকে টেনে টেনে 30 সেন্টিমিটার করতেছে, করার পরে স্যাম্পলটা ফিড দিচ্ছে। সেই ফিড হওয়া স্যাম্পলটা আপনার টেস্ট হতে হতে বেশ কিছুক্ষণ সময় লাগতেছে। সময় লাগলে সে কি ততক্ষণ বসে আছে না?
পরের টেস্টটা করার পর্যন্ত সে কিন্তু বসে আছে, কারণ এফিসে এইভাবে ইন্ডিভিজুয়াল হবে, তারপর অপটিক্যাল সেন্স দিয়ে পাস করবে, ফলে বিষয়টা সময় সাপেক্ষ, ফলে সে কিন্তু বসে আছে। কিন্তু যদি এরকম হইতো যে এখানে যেরকম ম্যাগাজিন আছে, ম্যাগাজিনে কপস গুলো রেখে দিলে মেশিনে কি একটার পর একটা কপস নিতে থাকে না, এখানে কি কাউকে দাঁড়িয়ে থেকে একটা একটা করে ফিট দিতে হচ্ছে? এখানে কিন্তু কাউকে দাঁড়িয়ে থেকে একটা একটা ফিট দিতে হচ্ছে না, একজন অপারেটর শেষে এখানে সবগুলো একবারে ভরে দিয়ে যায়, একবার যখন খালি হয় তখন আবার আসে। তো এফিসেও কিন্তু এই জিনিসটা করা সম্ভব যদি এরকম একটা ম্যাগাজিনের মতো সেট আপ থাকে। এটাই হচ্ছে অটোজেট মডিউল। অটোজেট মডিউলে একবারে এই যে এখানে লম্বা লম্বা দেখতেছেন, এগুলো হচ্ছে সেই স্লাইবার গুলা যেগুলো বানানো হয়েছে, এভাবে একবারে আপনি 30টা স্যাম্পল এই ম্যাগাজিনের বা ইসে দিতে পারবেন। তো এফিস একটা একটা করে স্যাম্পল নিজে নিজে টেস্ট করতে থাকবে, যখন পুরো ম্যাগাজিনটা খালি হয়ে যাবে তখন আবার পুনরায় আপনি দিতে পারবেন। ফলে একবারে যেহেতু অনেকগুলো ফিট দিয়ে দেওয়া যাচ্ছে, এফিস টেস্ট করতে থাকবে, এর মধ্যে অপারেটর অন্য কাজ করতে পারবে। AutoJet module is a sampling device that enables an automated and thus more efficient use of the EFIS. 30টা sample can be loaded in the tubes of the AutoJet cassette prior to starting a test series. এটা টেস্ট শুরু হওয়ার আগে এখানে যে 30টা আপনার স্যাম্পল আপনি হচ্ছে এই টিউবে রেখে দিতে পারবেন। When the test has been started, the operator can attend other tasks in the laboratory. যখন এটা স্টার্ট হয়ে যাবে, যে 30 স্যাম্পল একটা একটা করে টেস্ট করে থাকবে, এর মধ্যে অপারেটর অন্য কাজ করতে পারবে। অটোজেট মডিউল কোনো কিন্তু কিছু টেস্ট করতেছে না, এটা হচ্ছে স্যাম্পলের এই ফিটিং এর একটা ডিভাইসের মতো, স্যাম্পল জাস্ট ফিট করতেছে, এটা কিন্তু কোনো টেস্ট রিপোর্ট দিবে না। টেস্ট রিপোর্ট দিবে আপনার 3টা মডিউলে, নেপস ক্লাসিফিকেশন মডিউল, লেংথ এন্ড ম্যাচুরিটি মডিউল, আর ট্রাশ মডিউল। আমি কি বোঝাতে পারছি? স্যার অটোজেট তো তাহলে একটা অপশনাল ডিভাইস, মানে অপশনাল একটা মডিউল। অপশনাল মডিউল। আচ্ছা, এখন ধরেন আপনি এইচবিআই মেশিন কিনছেন, এফিস মেশিনটা আপনার প্রধানত কেন দরকার? প্রধানত দরকার নেপস মেজারমেন্টের জন্য। আর যদি অন্যান্য জিনিস বলি, এইচবিআই কোন সিঙ্গেল ফাইবারের লেন্থ মেজার করতে পারে না, ম্যাচুরিটি রেশিও মেজার করতে পারে না, ক্যালকুলেট করতে পারে যদিও মেজার করতে পারে না। তো সেগুলোর জন্য হচ্ছে আপনার এফিসটা দরকার। আপনি যদি চান, এই এইচবিআই তে কি ট্রাশের ডাটা পাওয়া যায় না? ট্রাশ কাউন্ট, ট্রাশ এরিয়া কিন্তু পাওয়া যায় এইচবিআই তে। এবং শার্লি অ্যানালাইজারের মতো যদি আলাদা কোনো ট্রাশ মেজারমেন্ট আপনার মেশিন থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে খরচ কমানোর জন্য এফিসের এই ট্রাশ মডিউলটা নাও কিনতে পারেন। ধরেন আপনি এই যে এই পার্টটা কিনলেন না, বাকি পার্টটা কিনলেন, তাইলে কিন্তু আপনি একটু কস্ট কমাতে পারেন। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ ট্রাশের যে ডাটাগুলা, এগুলো আপনার যদি আলাদা শার্লি অ্যানালাইজারের মতো ট্রাশ অ্যানালাইজার কোনো মেশিন থাকে, সেখান থেকে পাবেন। আবার এইচবিআই তেও কিন্তু ট্রাশ কাউন্ট, ট্রাশ এরিয়া পাওয়া যায়, তাই অনেকে এই ট্রাশ মডিউলটা কিনে না। একইভাবে ধরেন আপনার এরকম স্যাম্পলিং অটোজেট মডিউল দরকার নাই, আপনার অপারেটর যা কাজ করে তাই, তাহলে আপনি অটোজেট মডিউল নাও কিনতে পারেন। এখানে একটা ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে যার হচ্ছে অটোজেট মডিউলটা নাই, আর এখানে দেখেন এই যে এইটা হচ্ছে অটোজেট মডিউল। তো সাধারণত অটোজেট মডিউল কেনা হয় না, ট্রাশ মডিউলও কেনা হয় না। আমি আপনাদের রিপোর্টের শেষে মানে এই স্লাইডের এই পিডিএফটা শেষে যে রিপোর্ট দিছি, এখানে দেখবেন এই যে নেপস ক্লাসিফিকেশন মডিউলের ডাটাগুলো আছে, লেংথ এন্ড ম্যাচিউর ডাটা আছে, কিন্তু ট্রাশ মডিউলের ডাটা নাই। কারণ আমার কাছে এরকম রিপোর্ট আছে, তো অনেক ভিতরে খুঁজতে হবে। কাছে যে রিপোর্টটা আছে এখানে এরকম ট্রাশ মডিউলের ডাটাটা নাই। আচ্ছা, আমি কয়েকটা এফিসের ছবি দেখাই। এই যে একটা এফিস, এই যে আপনার ওয়েট স্কেল, এই হচ্ছে লেংথ মেজারমেন্টের স্কেল, এই যে এটা লেংথ মেজারমেন্টের স্কেল, এটা হচ্ছে ওয়েট স্কেল। এখানে হচ্ছে স্যাম্পলটা দিবেন, মনিটরে ওয়েট আসবে এবং আপনার সাজেস্ট করবে কত সেন্টিমিটার আপনার ফাইবার স্লাইবার লাগবে, সেটা এখানে মেপে নিতে হয়। মেপে নিয়ে আপনি হচ্ছে এই যেখানে ফিট রোলার থাকে, এই পাশে এক জায়গায় থাকে, ওখানে হচ্ছে ফিট দিতে হয়। আর যদি অটোজেট মডিউল থাকে, আচ্ছা এটা অটোজেট মডিউল আছে, তো এই জন্য এখানে হচ্ছে ফিট রোলারটা দেখা যাচ্ছে না। অটোজেট মডিউল না থাকলে, আচ্ছা আমি পরে একটা ছবি দেখাচ্ছি। তো এইখানে আপনি 30টা স্যাম্পল একসাথে দিয়ে দিতে পারেন, ও একটা একটা করে রিডিং নিতে থাকবে। ঠিক আছে, এই একটা সিস্টেম। আর একটা হচ্ছে এটা, এটা খেয়াল করেন, এই হচ্ছে আপনার স্কেলটা, এই হচ্ছে আপনার ওয়েট স্কেল, এই হচ্ছে আপনার ফিড রোলার, এখানে হচ্ছে স্লাইবার ফিড দিতে হয়, আর উপরে এই হচ্ছে আপনার মনিটর, এইটা হচ্ছে এফিস। আচ্ছা, সবকিছু টেস্ট হওয়ার পরে এই যে ওয়েস্ট টেস্ট হচ্ছে নিচে জমা হয়, নিচে ওয়েস্ট বক্স আছে, ওইটা এইভাবে দরজা খুলে আপনি হচ্ছে বের করে নিতে পারবেন। এটা না যদিও, এই যে এখানে
এই দরজাটা খুলে ওয়েস্টটা বের করে নেওয়া যায়। আর আপনাদের অনেকবার বলছিলাম যে যে বেল থেকে স্যাম্পল কালেক্ট করে, এই যে এরকম পলিথিনে করে হচ্ছে স্যাম্পল কালেক্ট করে, স্লাইবার কালেক্ট করে, ফাইবার কালেক্ট করে। আচ্ছা আচ্ছা। আর আমাদের ল্যাবে যে বলছিলাম একটা এফিস আছে, ওইটা হচ্ছে আপনার প্রিমিয়ার কোম্পানির, ওইটা একটু দেখাই দিই, জাস্ট ছবিটা, আর কিছু না। এই যে ল্যাবে হচ্ছে এই এফিসটা, এটাও সেম। আপনার এই ওয়েট স্কেল আছে, মনিটর আছে, আর ফিড দেওয়ার মতো জায়গা আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিমিয়ারের। তো দুইটার মধ্যে উস্টারটাই বেশি চলে, এবং আমি উস্টারটাই মেনলি পড়ানোর চেষ্টা করছি, যদিও বা আমার মনে হয় না আপনারা আসলে তেমন ভালো বুঝছেন। আপনারা কি বুঝছেন কিছু? স্যার বুঝছি। স্যার এই মেশিনটা আমাদের ল্যাবের কোথায় আছে স্যার? আমার তো চোখে পড়লো না। হচ্ছে ভিতরে একটা রুম আছে, ওইখানে আছে। এইচবিও ওইখানে আছে, কিন্তু ওই দুটোর একটা সচল না। মানে আপনারা যে পার্টস টার্টস খুলে দেখতে পারবেন, পার্টস কোথায় কি আছে না আছে, মডিউল কোনটা, এইচবিআর মডিউল কোনটা, কি কালার এন্ড ট্রাশ মডিউল কোনটা, এগুলো সব মানে খুলে বলে দেখা যায়, কিন্তু টেস্ট ওইখানে হয় না। টেস্ট হয় যে আপনার বলছিলাম পাশে এক্রিডিটেড ল্যাব আছে যেটা টিটিসিএস, ওইখানে সচল মেশিন আছে, ওখানে উস্টারের মডার্ন মেশিনটাই আছে। আচ্ছা, এখানে প্রশ্নগুলো আমি একটু বলি। একটা হচ্ছে এফিস এর মেজারিং প্রিন্সিপাল, এই যে তিনটা ছবি সহকারে এই উত্তর প্রশ্নটা। আর একটা হচ্ছে রিপোর্টে কি কি থাকে। রিপোর্টে কি কি থাকে বললে, নেপস মডিউল কি কি ডাটা দেয়, এটাও লাগবে। লেংথ এন্ড ম্যাচুরিটি মডিউল কি কি ডাটা দেয়, এটাও লাগবে। আচ্ছা, এই জিনিসটা আমি রিপিট করতেছি না, এই যে ফরম্যাট, এটা লাগবে না, ঠিক আছে, এটা বারবার রিপিট করতেছি না। বাকি দুইটা কলাম লাগবে। ট্রাশ মডিউল কি কি ডাটা দেয়, সেটাও লাগবে। আর অটোজেট কিছু ডাটা দেয় না, তো এটা লাগবে না। আর যদি পার্টিকুলার কোনো মডিউল নিয়ে আলোচনা করতে বলে, তাহলে ওই মডিউলটা নিয়ে আলোচনা করবেন, আর কিছুই না। আর এখানে একটা পার্থক্য আছে, এই যে এই নাম্বার বেস সিস্টেম এবং ওয়েট বেস সিস্টেমের পার্থক্য, এই পার্থক্যটা একটু দেখেন। এগুলো আমি যখন লেংথ চ্যাপ্টারটা পড়েছিলাম তখন বলছিলাম, নাম্বার বেস সিস্টেম হচ্ছে মেজার্ড ভ্যালু, ওয়েট বেস সিস্টেম হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু। এবং ওয়েট বেস সিস্টেমে লেংথ অলওয়েজ একটু বড় শো করে, এবং লঙ্গার ফাইবার হচ্ছে বায়াস থাকে, বায়াস টুয়ার্ডস দ্য লঙ্গার ফাইবারস। আর রেজাল্টস লুকিং বেটার, মানে হচ্ছে ওই যে আমরা ইউকিউএল এন বের করছিলাম, ইউকিউএল ডাব্লিউ বড় হয়, এল এন বের করছিলাম, এল ডাব্লিউ বড় হয়। তো যেটা বড় ওইটাই তো মনে হয় যে বেটার রেজাল্ট শো করতেছে, রেজাল্ট ইজ লুকিং বেটার দ্যান দ্য বাই নাম্বার রেজাল্টস। কারণ এই মিন লেন্থ গুলা বা আপার কোয়ার্টার লেন্থ গুলা ওয়েট বেস সিস্টেমে বড় শো করে। এটাই, এই পার্থক্যটা একটু দেখেন। আর দুইটাই ইউজ হয় যার যেটা আর কি সুবিধা, কিন্তু দুইটার মধ্যে নাম্বার বেস সিস্টেমটা হচ্ছে অ্যাকুরেট বলা যায়, কারণ এই ওয়েট বেস সিস্টেম হচ্ছে বায়াসড, লঙ্গার ফাইবারে বায়াসড, কিন্তু নাম্বার বেস সিস্টেম কারো প্রতি বায়াসড না, ছোট ফাইবার হোক বড় ফাইবার হোক সবাইকে সমান গুরুত্ব দেয়। আচ্ছা, আশা করি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। তারপর যদি কিছু না বুঝেন আমাকে আবার জিজ্ঞেস করেন। অ্যাপারেলের কেউ কি একটু বলবেন আপনাকে বুঝছেন কিনা? স্যার স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ক্লোজ করে দিই, কারো যদি কোনো প্রশ্ন না থাকে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার ইয়ার যে মডিউলটা আছে কি কত করে রিভিউ দিবে? মানে কোন এন্ট্রি প্ল্যান দিচ্ছি না, আমি বুঝতে পারি না। আমি বুঝি না আপনার প্রশ্নটা, আবার একটু বলেন। স্যার ইয়ার যে মডিউলটা আছে এটা হচ্ছে নেটওয়ার্ক এয়ার লেভেল জেট না, এয়ার জেট না, অটোজেট। দেখেন, স্যার এয়ার জেট স্পিনিং আলাদা জিনিস। মানে রিং স্পিনিং যেরকম না, ওরকম এয়ার জেট স্পিনিং বলে একটা বস্তু আছে, ওটা কিন্তু টোটালি আলাদা জিনিস, এটা অটোজেট। জি স্যার অটোজেট। অটো জি আচ্ছা, স্যার আমি তাহলে আরেকবার একটু বলার চেষ্টা করি। আপনি কি শুরুর ভিডিওটা দেখছিলেন? একদম শুরুতে আমি একটা ভিডিও দেখাইছিলাম, জি স্যার দেখেছিলেন? দেখছেন ওইখানে স্যাম্পল প্রিপারেশন দেখছিলেন না, যে আমি ওয়েট স্কেলে ওয়েট দিলাম, তারপরে হচ্ছে 30 সেন্টিমিটার লম্বা করলাম, লম্বা করে তারপর ফিট দিলাম, ফিট দেওয়ার পর না এই টেস্টটা হইতে বেশ কিছুটা সময় লাগে। তো এই সময়ে যে অপারেটরটা, এফিসের জন্য তো একজন অপারেটর, ডেডিকেটেড অপারেটর আছে, মানে সে হচ্ছে এফিস অপারেশন মানে অপারেট করবে, চালাবে। সে কি ওইখানে সময় দাঁড়াই আছে না, কিছু করতে পারতেছে সে, সে কিন্তু দাঁড়াই আছে। কিন্তু যদি এরকম হইতো, আমি অটোকনে যেরকম ম্যাগাজিন কপস ফিট দিই, একসাথে 9টা ফিট দিতে পারতাম, তাহলে 9টা একটার পর একটা খালি হইতো, এই সময় আমি অন্য কাজ করতে পারতাম।
তো এফিসেও এই জিনিসটা করা যায়। এফিসে হচ্ছে এরকম অটোজেট নামে এরকম ক্যাসেট আছে। এই ক্যাসেটে আপনি 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার করে 30টা ফাইবার ফিট দিতে পারবেন। আচ্ছা আবার বলি, 30 সেন্টিমিটার আমি যে বারবার বলতেছি এটা কিন্তু ওয়েটের উপর ডিপেন্ড করতেছে। আপনি 500 মিলিগ্রাম নিলেই 30 সেন্টিমিটার, আপনি যদি 0.49 গ্রাম নেন তাহলে কিন্তু 29 সেন্টিমিটার, 0.51 গ্রাম নিলে সেটা কিন্তু 31 সেন্টিমিটার। আশা করি বুঝছেন। আচ্ছা আমি স্ট্যান্ডার্ডটাই বলি, 30 সেন্টিমিটার করে আপনি 30টা স্লাইবার এখানে ফিট দিয়ে দিতে পারবেন। ফিট দিয়ে দেওয়ার পর আপনি অন্য কাজে চলে গেলেন। অন্য কাজে গেলেও এফিস হচ্ছে তখন একটা একটা করে এখান থেকে ফিট নিতে থাকবে। এই ক্যাসেটটা ওটা যেখানে বসানো আছে সেখানে একটা একটা করে সে অটোমেটিক ফিট নিতে থাকবে। এবং 30টা শেষ রিপোর্ট মানে টেস্ট শেষ হতে কিন্তু অনেক সময় লাগবে। সেই মুহূর্তে ওই অপারেটর অন্য কাজ করতে পারবে। ধরেন সে হচ্ছে র্যাপ্রিল দিয়ে লি বানাইলো, সিএসপি টেস্ট করলো বা অন্য টেস্ট করলো, এরকম অনেক কাজ সে বসে বসে করতে পারবে। আর যদি অটোজেট মডেল না থাকে আপনাকে একটা একটা করে ফিট দিতে হবে। এই 5 মিনিট 7 মিনিট পর পর এসে এসে ফিট দিতে হবে। কি বুঝেছেন? এটা হচ্ছে অটোজেট মডেলটা, এটা সাধারণত ফ্যাক্টরিতে গেলে দেখা যায় না। আমি এখন পর্যন্ত কোনো ফ্যাক্টরিতে দেখিনি। সাধারণ মেইন ফোকাস হচ্ছে এটা নেপস ক্লাসিফিকেশন মডিউল এবং লেংথ এন্ড ম্যাচুরিটি মডিউল। এই দুইটা মডিউলের মধ্যে যদি গুরুত্ব কোনটা বেশি, গুরুত্ব হচ্ছে নেপস ক্লাসিফিকেশন মডিউলে। কি বুঝেছেন? আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা তাইলে আমি ক্লোজ করে দিচ্ছি। স্যার, হ্যাঁ বলেন। তাহলে আমাদের কি কি টপিকস বাদ থাকলো আর? টপিকস বাকি থাকলে হচ্ছে উস্টার ইভেননেস টেস্ট, মানে উস্টার বলতেছি ইভেননেস টেস্টার বাদ আছে, আর হচ্ছে না অ্যাব্রেশন ফিলিং বাদ আছে। আপনাদের ম্যানেজমেন্টের মাশাআল্লাহ ভালোই বাদ আছে, সমস্যা নাই। আমাদের তো ময়েশ্চার রিলেশন টেস্টিং এগুলো হয়নি। হ্যাঁ হয় নাই, বাকি ডিপার্টমেন্ট গুলো আগাইছে। ইনশাল্লাহ সমস্যা নাই, আপনারা সহযোগিতা করলে আমি শেষ করে দিতে পারবো আশা করি। ওকে স্যার। স্যার নেক্সট উইক স্যার ভালো ক্লাস পাবেন স্যার, মানে এমন তো ক্লাস হয় না স্যার আমাদের। নেক্সট উইকে একটা কোর্স শেষ হবে স্যার, তখন হয়তো ক্লাস বাড়তে পারে স্যার।